আজকে হচ্ছে আমরা বিসিএস বিশেষ করে ৫০ এবং ৫১তম যে বিসিএস আছে এই বিসিএস এর প্রিলি লিখিত বিশেষ করে প্রিলিতে জিকের যে 75 মার্কস ৭৫ মার্কস এবং হচ্ছে লিখিত বাংলাদেশ বিষয়গুলি ২০০ মার্কস এবং হচ্ছে লিখিত আন্তর্জাতিক বিষয়গুলি ১০০ মার্কস। এই মোট ৩৭৫ মার্কের যে কম্বাইন্ড প্রস্তুতি, তো এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা সময় পাই মাত্র হচ্ছে ৪ মাস। যারা হচ্ছে ধরেন নেক্সট বিসিএস দিবেন ৫০তম বিসিএস, তারা সময় পাবেন এই প্রস্তুতির জন্য ৩৭৫ মার্কের সময় পাবেন। প্রিলির জন্য মাত্র ২ মাস, ডিসেম্বর মাস এবং হচ্ছে সামনের জানুয়ারি। আর লিখিতের জন্য হচ্ছে এই ২ মাস সহ পরবর্তীতে ২ মাস, মোট ৪ মাস সময় পাবেন। তো ধারণা করা যাচ্ছে এখন পিএসসি যেহেতু তার হচ্ছে নতুন যেই শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী সে একটা ক্যালেন্ডার ইয়ারে একটা বিসিএস শেষ করতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে প্রত্যেকটি বিসিএস এর ক্ষেত্রেই প্রিলি লিখিত প্রস্তুতির জন্য মোট ৪ মাস সময় পাওয়া যাবে এবং এই ৪ মাসে আসলে প্রস্তুতিটা আসলে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতির কোনো বিকল্প নাই। তো আজকের এই যে আমাদের আজকের ৫০-৫১তম ব্যাচের আজকের যে আমাদের প্রথম ক্লাস, তো এই ক্লাসটি মূলত আসলে আজকে সবার জন্য, আমার ক্লাসের যারা আছেন তাদের সাথে আপনাদের সবার জন্য ক্লাসটি আজকে উন্মুক্ত। কারণ প্রথম ক্লাস হিসেবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে প্রথম ক্লাসটি যেন উন্মুক্ত থাকে। তো এই ক্ষেত্রে আপনারা ফেসবুকে যারা দেখছেন তারা একটু আমাকে একটু কমেন্টে জানান যে ফেসবুকে আমাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা এবং আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আর জুমে যারা দেখছেন তারা তো শুনতেই পাচ্ছেন। আমরা ক্লাসটি এখনই শুরু করছি। একটু ফেসবুকে জাস্ট ১ মিনিট একটু কমেন্টে জানান যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা। পরবর্তীতে ২ মাস, মোট ৪ মাস সময় পাবেন। তো আমরা শুরু করছি। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে প্রিলি প্রিপারেশনের যে আউটলাইনটা আছে সেটা স্বল্প সময়ে দেখাবো। তারপর হচ্ছে রিটেন প্রিপারেশনের যে আউটলাইনটা আছে সেটা আমরা দেখাবো। আজকের ক্লাসটা মূলত হচ্ছে প্রিলি লিখিত এই ৩৭৫ মার্কস কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটারই একটা আউটলাইন দেখানো। তো প্রথমত হচ্ছে আমরা আসি যে বিসিএস এর যে আহ, নৈতিকতা, ইথিক্স, মূল্যবোধ এবং হচ্ছে সুশাসনের যে চ্যাপ্টারটি আছে এটিতে। তো এই চ্যাপ্টারটিতে হচ্ছে আগে আপনাদের প্রিলিতে ১০ মার্কস ছিল, আগে হচ্ছে ১০ মার্ক ছিল, এবার হচ্ছে আপনার ৫০তম বিসিএস এর যে রুটিন দিয়েছে সেখানে আসলে এটা সার্কুলারে সেখানে এটাকে ৫ মার্ক বৃদ্ধি করে এটাকে ১৫ করা হয়েছে। তো এখন ১৫ করা হয়েছে। পিএসসি তার নতুন সিলেবাস এখনো দেয় নাই। তো এখন হচ্ছে এই যে পিএসসির আগে যে সিলেবাস ছিল এই সিলেবাসে হচ্ছে পিএসসি এই নৈতিকতার মধ্যে সে হচ্ছে মোট ৬০টা বিষয়ের কথা উল্লেখ করেছে। তো এই ৭টা বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে আমার এই যে ভ্যালুজ, মূল্যবোধ এবং হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন। প্রথম ৩টাই হচ্ছে মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। তারপর এগুলো হচ্ছে আমার এই যে নৈতিকতা বা মূল্যবোধ আছে এটা আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার হচ্ছে সোশ্যাল লাইফে, আমার রাষ্ট্রীয় জীবনে কিভাবে প্রভাব পড়ে সেটা নিয়ে আছে। তারপর হচ্ছে এই যে গুড গভর্নেন্স বা সুশাসন যেটা আছে এটা বৈশ্বিক এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা। তারপরে সর্বশেষ হচ্ছে বেনিফিট অফ ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসনের এটার আসলে গুরুত্বটা কি সেটা নিয়ে। তো এটা আসলে আমরা এই পিএসসির যে সিলেবাস আছে এটা নিয়ে আসলে প্রাথমিক ধারণা আপনি পাবেন। তবে হচ্ছে আমরা এটাকে যেভাবে পড়ব সেটা হচ্ছে সুশাসনের পুরো বিষয়টাকে আমরা যদি ৪টা ক্যাটাগরিতে পড়ি, যেহেতু এখন আরো ৫ মার্ক বাড়িয়ে এটাকে ১৫ মার্কস করা হয়েছে, তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাকে এটা গুরুত্ব দিতে হবে। কারণ পিএসসি এখানে ৫ মার্ক বাড়িয়েছে মানে যে সুশাসন এবং নৈতিকতার যে বিষয়টা সে এখন থেকে গুরুত্ব দিচ্ছে। তো যেহেতু ১৫ মার্কস, এটা নিয়ে হেলাফেলা করার কিছু নাই। তো এই ক্ষেত্রে এটা খুবই কৌশলী ওয়েতে পড়তে হবে। আমাদের সময় যেহেতু কম, আমরা মাত্র ২ মাস সময় পাচ্ছি। আজকে ৪ তারিখ থেকে, আজকে তো আমরা গাইডলাইন্স ক্লাসটা বুঝবো। কারণ আজকের ক্লাসটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে হচ্ছে পুরো প্রিপারেশনটা আমার জন্য সহজ হবে। তো এক্ষেত্রে হচ্ছে এটা আমরা ৪টা ক্যাটাগরিতে ভাগ করব পুরো ইয়াটা, এই সুশাসন ও নৈতিকতার। তো ৪টা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে হচ্ছে আমরা পড়ব, আপনি দেখবেন যে হচ্ছে সুশাসন ও নৈতিকতায় যেটা আসে ফিলোসফি, হচ্ছে যারা ফিলোসফিতে পড়েছেন তারা জানেন যে ফিলোসফির বেসিক কিছু কনসেপচুয়াল টার্ম আছে। তো পিএসসিতে যেটা করে ওই কনসেপচুয়াল ইংরেজি টার্মগুলোকে সে বাংলা করে পরীক্ষায় দেয়। তো এক্ষেত্রে আসলে আমরা যেটা করব, প্রথম যে ক্যাটাগরি আছে এখানে হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে হচ্ছে ২টা বিষয় পড়বো। একটা হচ্ছে ফিলোসফির একদম বেসিক এবং হচ্ছে একাডেমিক যে পরিভাষাগুলো আছে, যেখান থেকে প্রত্যেকটা বিসিএসে একটা দুইটা করে পরিভাষা থাকে, এটা আমরা পড়বো। তারপর হচ্ছে নীতিবিদ্যা নৈতিকতার গুরুত্বপূর্ণ যে দার্শনিক যারা আছে, নীতিবিদ্যা নৈতিকতার বেসিক ধারণা সহ কিছু গুরুত্বপূর্ণ দার্শনিক আমরা পড়বো এবং তাদের কিছু কন্ট্রিবিউশন যেটা আছে সেটা পড়বো। দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা যেটা করব
দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে আমরা সুশাসনের যে সংজ্ঞা আছে, সুশাসনের ধারণা, উপাদান এবং একজন নাগরিক তার যে নাগরিক গুণাবলী আছে এই পুরো বিষয়টা পড়ব। তারপরে ক্যাটাগরি 2 দ্বিতীয়ত আমরা যেটা পড়বো ই গভর্নেন্স, ই গভর্নেন্সের ধারণা, ই গভর্নেন্সের 4টা পিলার, আর একটা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। তো এই দ্বিতীয় ক্যাটাগরিতে যে আমরা এটা পড়বো, এখান থেকে আসলে এই যে রিটেনের সিলেবাসে আপনার কভার করবে এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে আপনার রিটেনের সিলেবাসও আছে। তো এই জায়গা থেকে আমরা যখন এটা পড়বো, এই যে ই গভর্নেন্স, ই গভর্নেন্সের ধারণা, পিলার, বাংলাদেশ প্রসঙ্গ, এটা হচ্ছে রিটেনের সিলেবাসে এই রাজনৈতিক যে অধ্যায় আছে সেখানে একটা অধ্যায়ের মধ্যে এই ই গভর্নেন্সটা আছে। তো এটা আমরা ভালো করে পড়লে রিটেনে আমরা যখন ক্লাসগুলো পড়বো তখন আমাদের জন্য আরো সহজ হবে। তৃতীয় ক্যাটাগরিতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ভ্যালুজ বা মূল্যবোধ যেটা আছে, মূল্যবোধের ধারণা, উপাদান, শ্রেণীবিন্যাস, আর একটা হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে এই যে মূল্যবোধ যেটা, এই মূল্যবোধ, তারপর হচ্ছে মূল্যবোধের অপোজিট যে সাইডটা আছে অপসংস্কৃতি বা সামাজিক অসঙ্গতি, এই দিকটা পড়বো। আর সর্বশেষ যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে হচ্ছে আমরা রাষ্ট্র, আইন এবং সংবিধানে আমাদের নাগরিকদের যে অধিকার, নাগরিকদের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা নিয়ে, আর এটার সাথে হচ্ছে বিগত সালের যে প্রশ্ন এবং হচ্ছে সাম্প্রতিক ডেভেলপমেন্ট। আমরা জানি যে হচ্ছে পিএসসি বর্তমানে যেটা করে, একটা হচ্ছে সে বেসিক থেকে প্রশ্ন করে, যে বিষয়গুলো আপনি না জানলেই নয় একজন। যেমন বেসিকটা হচ্ছে এই যে যেমন ফিলোসফির মৌলিক ধারণা, একাডেমিক বিষয়গুলো, এগুলো হচ্ছে বেসিক। দ্বিতীয়ত প্রশ্ন করে হচ্ছে পিএসসি এই নৈতিকতা ও সুশাসন থেকে, আপনার সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো থেকে। তৃতীয়ত যে প্রশ্নটা করে এই যে সুশাসন ও নৈতিকতা, যেটা সিলেবাসে নাই কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিষয় এটাতে যুক্ত হয়েছে সাম্প্রতিক ডেভেলপমেন্ট থেকে। তাহলে 3টা জায়গা থেকে আসে। আমরা সুশাসন ও নৈতিকতা যেটা করব, পিএসসির সিলেবাসটা খুবই কঠিন করে দেওয়া, আমরা এটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 4টা ক্যাটাগরিতে আমরা পড়বো ইজিলি, খুব সহজ হয়েতে 4টা ক্যাটাগরি পড়বো। পড়ার পর হচ্ছে আমার এখানে রিটেনের জন্য আমার এই যে ই গভর্নেন্সটা কাজে লাগবে, রিটেনের জন্য এটা প্রায় ধারণাটা হয়ে যাবে। এই 4টা ক্যাটাগরি হচ্ছে আমরা এই সুশাসনের নৈতিকতার জন্য হচ্ছে আমরা 3টা ক্লাস করবো মোট। ভিডিও ক্লাস করাবো হচ্ছে 3টা, কারণ হচ্ছে আপনার সময় 2 মাস, আপনি হচ্ছে ঘন্টার পর ঘন্টা হচ্ছে ভিডিও লাইভ ক্লাস করে সময় নষ্ট করে লাভ নেই। আমি আপনাদেরকে এমনভাবে পড়াবো যেই বিষয়গুলো হচ্ছে আপনাদের বোঝা দরকার, যে বিষয়টা বুঝলে আপনি এই বিষয়গুলো মনে রাখতে পারবেন, যে বিষয়গুলো আপনি নিজে পরে বুঝবেন না, এই বিষয়গুলো হচ্ছে আমি 3টা ক্লাসে 4টা ক্যাটাগরির আমি পড়িয়ে দিব। আর এই 4টা ক্লাস ক্যাটাগরির জন্য আমি হচ্ছে আপনাদেরকে 4টা লেকচার শিট দিয়ে দিব সমৃদ্ধ হয়েতে। যেই লেকচার শিটগুলো হচ্ছে আপনি একবার দেখলেই আপনি হচ্ছে পারবেন, আর যেই বিষয়গুলো বোঝা দরকার ওই বিষয়গুলো হচ্ছে আমি 3টা ক্লাসে দেখিয়ে দিব। তাই এটা হচ্ছে সুশাসনের ইস্যু। তার মানে আমরা এখানে 15 মার্কস কভার করব। মোট 4টা লেকচার শিট থাকবে 4টা ক্যাটাগরির, 3টা ক্লাস হবে। ক্লাসগুলো হচ্ছে যেটা করব, অতিরিক্ত যেগুলো আপনাদের বোঝা প্রয়োজন, যেগুলো বুঝতে হবে নিজেরা বুঝবেন না, ক্লাসে ওই বিষয়গুলো বেশি ফোকাস দিব, আর বাকি বিষয়গুলো তো শিটে থাকবে। এবার আসি প্রিলিমিনারি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীতে হচ্ছে আগে 20 মার্কস ছিল, এবার হচ্ছে আরো 5 মার্ক যুক্ত করে মোট 25 করা হয়েছে। তো এই যে 25 করা হয়েছে তার মানে হচ্ছে পিএসসি এখন আন্তর্জাতিক বিষয়াবলীতে আরেকটু গুরুত্ব বাড়িয়েছে। তার মানে আগে 20 ছিল, যেহেতু এখন 5 বাড়িয়ে 25 করেছে। এই জায়গা থেকে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী আমরা হচ্ছে পিএসসির যদি সিলেবাসটা দেখি, পিএসসির সিলেবাসে মোট 5টা টপিক আছে। বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক এবং চলমান ঘটনা বিষয়, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক যে প্রতিষ্ঠানাদি আছে। তো এই যে আন্তর্জাতিকের যে প্রিলিমিনারি, এটা হচ্ছে আপনার বিসিএস এই প্রিলিমিনারি আন্তর্জাতিকের 5টা, এখন হচ্ছে পিএসসি যেহেতু আরো 5 মার্ক বাড়িয়েছে, আগে ছিল হচ্ছে যেহেতু আগে 20 মার্কস ছিল, এক্ষেত্রে হচ্ছে যেহেতু টপিক ছিল 5টা, 5টার মধ্যে হচ্ছে 4 4 করে 20 ছিল, এবার হচ্ছে আরো এক এক করে যুক্ত হবে সম্ভবত, আরো এক এক করে যুক্ত হবে, অথবা পিএসসি নতুন যখন সিলেবাসটা দিবে তখন হয়তোবা আরেকটা টপিক যুক্ত করতে পারে। এই 5টার সাথে সে আরেকটা টপিক 6 নাম্বার টপিক যুক্ত করে সেটাতে 4 দিয়ে মোট 25 করবে। যদি নতুন টপিক যুক্ত না করে তাহলে হচ্ছে 5টা টপিকেরই প্রশ্ন আগের থেকে একটা একটা করে বেশি আসবে। আগে 4টা করে আসতো প্রত্যেকটা টপিক থেকে, এখন হয়তো 5টা করে আসবে। তো 5 5 25। তো এই জায়গায় আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে হচ্ছে আমরা এটা যেভাবে পড়বো, আমরা আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রথমত আমরা এই পরিবেশটা দিয়ে শুরু করব, পরিবেশ ও কূটনীতি। এই পরিবেশ ও কূটনীতি হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাতে হচ্ছে আপনার রিটেন, এবারে যদি আপনি 47 রিটেন বিসিএসটা দেখেন, দেখবেন যে পরিবেশ নিয়ে আপনার কনসেপচুয়ালে প্রশ্ন এসেছে, আপনার এমপিরিক্যালে প্রশ্ন এসেছে, আপনার এবং প্রবলেম সলভিংও প্রশ্ন এসেছে। আপনার যদি 46 এর বিসিএস দেখেন সেখানে হচ্ছে পরিবেশ নিয়ে প্রশ্ন এসেছে।
তার মানে প্রত্যেক বিসিএস এর রিটেনে আপনার পরিবেশ থাকে। তো এই ক্ষেত্রে প্রিলিমিনারি আমরা পরিবেশ দিয়ে প্রথম শুরু করব, তারপর হচ্ছে আমরা বৈশ্বিক ইতিহাস, যে ইতিহাস এবং ভূরাজনীতি যেটা আছে এটা আমরা 3টা পার্টে পড়ব। এটা হচ্ছে 3টা ক্লাসে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন থাকে। তো এই চ্যাপ্টারটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে হচ্ছে আপনার জন্য রিটেনের যে পড়াগুলো থাকবে ওই পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে, এবং হচ্ছে আন্তর্জাতিকের পরের যে পার্টগুলো আছে এগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। তো আমরা আসলে ক্যাটাগরিটা এমনভাবে সাজিয়েছি যেন যেটা আগে আপনার পড়া দরকার সেটা পড়বো, এবং যেটা আগে পড়লে পরবর্তী টপিকগুলো আপনার কনসিকুয়েন্ট অনুযায়ী হচ্ছে বুঝতে সহজ হয়, সেভাবে সাজিয়েছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে ক্লাস প্রথমে পরিবেশ দিয়ে শুরু করব, তারপর হচ্ছে এই 3টা ক্লাস বৈশ্বিক ইতিহাস এবং ভূরাজনীতি নিয়ে। তো প্রথম পার্টে আমরা এই বৈশ্বিক ইতিহাসটা পড়বো, দ্বিতীয় পার্টে বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড সিস্টেমটা, তৃতীয় পার্টে আমরা জিওপলিটিক্স বা হচ্ছে ভূরাজনীতি। তারপরে ক্লাসে আমরা নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, তারপরে আন্তর্জাতিক সংগঠন, বৈশ্বিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। আন্তর্জাতিক নিয়ে মোট আমরা ক্লাস করব 8টি, মোট 8টা ক্লাস করাবো আপনাদেরকে, লাইভ ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের আবার রেকর্ড ভিডিও আপলোড দেওয়া হবে গ্রুপে। মোট 8টা আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস করব, ক্লাসের সিরিয়ালটা এরকম থাকবে, এবং 8টা ক্লাসের হচ্ছে আপনাদেরকে 8টা লেকচার শিট দেওয়া হবে। তো এই 8টা লেকচার শিটে আমি চেষ্টা করবো যে আন্তর্জাতিক বিষয়গুলির মোটামুটি যা আছে, একটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ে যেটা পড়বো, একটা হচ্ছে বেসিক, দ্বিতীয়ত হচ্ছে সিলেবাসে যা আছে, তৃতীয়ত হচ্ছে আমার রিসেন্ট ট্রেন্ডস বা হচ্ছে সাম্প্রতিক ডেভেলপমেন্ট, কারণ এই 3টা সেগমেন্ট থেকেই প্রশ্ন আসে। একটা হচ্ছে বেসিক থেকে, প্রত্যেকটা বিষয়ের আপনার লিখিত বলেন আবার বাংলা প্রিলি বলেন, একটা হচ্ছে বেসিক থেকে, একটা হচ্ছে সিলেবাস থেকে, আর একটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস বা সাম্প্রতিক ডেভেলপমেন্ট থেকে। এবার হচ্ছে তৃতীয় পর্ব, সেটা হচ্ছে প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীতে পিএসসি সিলেবাসে মোট 9টা অধ্যায় আছে। তো 9টা অধ্যায়ে পিএসসি আগে এখানে 9টা অধ্যায়ে মোট 30 মার্ক ছিল। 30 মার্ক থেকে সে 5 মার্ক কমিয়ে এটাকে 25 করেছে। আর এই 5 মার্ক হচ্ছে সে ওই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সে দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20 ছিল, এখান থেকে নিয়ে 5 ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দিয়েছে, এটাকে 25 করেছে। তো বাংলাদেশ বিষয়াবলী এই যে 25 মার্ক করেছে, তার মানে হচ্ছে আমার এখানে সিলেবাস আগে 30 ছিল, এখন 25। তো এখন পিএসসির যে সিলেবাসটা আছে, এখানে বাংলাদেশের প্রথম অধ্যায়টা আছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তো এই জায়গাটা থেকে আগে প্রতি বছর আগে হচ্ছে 6 থেকে 7টা প্রশ্ন আসতো। সিলেবাসে ছিল 6, কিন্তু প্রশ্ন থাকতো 6টা 7টা 8টাও প্রশ্ন মাঝে মাঝে থাকতো। এবার যেটা হয়েছে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পুরো পিএসসির কমিশন পরিবর্তন হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে প্রশ্ন বেশি প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্নের প্যাটার্ন। এই জায়গায় যে কিছু বিষয় আছে বাংলাদেশের যে জাতীয় বিষয় বলি, এই যে হচ্ছে 1954 সালের নির্বাচন, 6 দফা আন্দোলন, 66 এর গণঅভ্যুত্থান, এই জায়গায় জাতীয় বিষয়ে বলি, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই জায়গায় আমরা বর্তমানের যে রাজনৈতিক পটভূমি আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা বেশি গুরুত্ব দিব, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ এবার হচ্ছে এটা থেকেই প্রতি বছর প্রশ্ন বেশি থাকে, যেহেতু এটা জাতীয় বিষয় বলি। তারপর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমার বাংলা, আমরা হচ্ছে প্রথমে পিএসসি সিলেবাসটা দেখব, বাংলাদেশের কৃষিজ সম্পদ, তারপর হচ্ছে বাংলাদেশের চতুর্থ যেটা আছে বাংলাদেশের জনসংখ্যা। আমরা জাস্ট এক নজরে একটু অধ্যায়গুলো দেখি। তারপরে 4 নম্বরে বাংলাদেশের অর্থনীতি, 5 নম্বরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, 6 নম্বর অধ্যায় বাংলাদেশের সংবিধান, 7 নম্বরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, 8 নম্বরে বাংলাদেশের সরকার, 9 নম্বরে হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রতিষ্ঠান, খেলাধুলা, স্থাপত্য, এগুলা। এখন এই যে বাংলাদেশ বিষয়গুলির যে 9টা অধ্যায় আছে, এটা আমাদের জন্য আসলে এই 9টা অধ্যায় এই 2 মাস সময়ে এটা শেষ করা খুবই টাফ, কারণ এই 9টা অধ্যায়ের মধ্যে আমি একটা বেসিক পড়তে হবে, আমার হচ্ছে সিলেবাসে যা আছে তা পড়তে হবে, আমার সাম্প্রতিক ডেভেলপমেন্ট যেটা আছে বা রিসেন্ট সাম্প্রতিক বিষয়গুলো এটা পড়তে হবে। তো এই জায়গা থেকে খুবই টাফ। তো আমরা যেটা করব, এটাকে আমরা ক্যাটাগরি ওয়েতে ভাগ করব, যেভাবে পড়লে আমাদের জন্য এটা সহজ হবে। তো আমরা এটা মোট 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি, বাংলাদেশ বিষয়গুলিটাকে এভাবে পড়বো। তো 6টা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে আমরা জাতীয় বিষয়গুলিগুলো রাখবো, অর্থাৎ আমাদের ন্যাশনাল ইস্যুসগুলা। তো এই ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইস্যুজের হচ্ছে আমরা 3টা ক্লাস, একটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে মধ্যযুগ এবং ইংরেজ শাসনের সূচনা, দ্বিতীয়টা হচ্ছে ইংরেজ শাসনামলের সূচনা থেকে ভারতবর্ষের যে স্বাধীনতা এবং হচ্ছে পাকিস্তান আমল পুরোটা। তারপরে এই জাতীয় ইস্যুর মধ্যে 3 নাম্বারটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সূচনা থেকে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত। তাহলে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে আমার জাতীয় বিষয়গুলি যেটা আছে, আমি রিটেন বাংলাদেশ বিষয়গুলি ঠিক এভাবেই পড়েছি, কারণ রিটেনে হচ্ছে আপনার 16টা অধ্যায় আছে বাংলাদেশ বিষয়গুলি।
তো 16টা অধ্যায়ের ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি ওখানে হচ্ছে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আমরা হচ্ছে যেহেতু এটা পড়া হচ্ছে আমাদের রিলেট করে পড়তে হয় একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়, দেখুন দেখবেন যে প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন আন্তর্জাতিকে আসে, আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রশ্ন হচ্ছে বাংলা রচনাতে আসে, আবার আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন দেখবেন যে ইংরেজিতে আসে, এরকম হচ্ছে ইন্টারচেঞ্জেবল হয়। তো এই জায়গা থেকে হচ্ছে যেহেতু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, তো আমরা এমনভাবে পড়বো যাতে সাইকোলজিক্যালিও হচ্ছে মনস্তাত্ত্বিকভাবেও টপিকটা আপনার কাছে সহজ মনে হয় এবং পড়াটা যেন মনে থাকে। তো আমি হচ্ছে এই ক্যাটাগরিগুলো হচ্ছে সাজিয়েছি যেন আপনাদের সিরিয়াল এবং ওয়েটা ঠিক থাকে। তার মানে হচ্ছে প্রথম ক্যাটাগরিতে আমরা জাতীয় বিষয়বলিটা পড়বো 3টা ক্লাসে 3টা ভাগে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আমরা বাংলাদেশের জনসংখ্যা রেখেছি। তো জনসংখ্যার মধ্যে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী, আর তারপর হচ্ছে উপজাতি সংক্রান্ত যে বিষয়াবলী। তারপর তৃতীয় ক্যাটাগরিতে আমরা রেখেছি বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প। এটা আমরা রিটেনও আমরা এভাবে পড়িয়েছি যে অর্থনীতি ক্যাটাগরিটা আমরা একসাথে নিয়ে এসেছি। তো প্রিলিতেও আমরা হচ্ছে তৃতীয় যে ক্যাটাগরি আছে অর্থনীতি, কৃষি এবং শিল্প, এই 3টা ক্যাটাগরি হচ্ছে আমরা একসাথে পড়বো। তার মানে হচ্ছে প্রথমে পড়বো বাংলাদেশের অর্থনীতি যেটা আছে, তারপরে বাংলাদেশের কৃষিজ সম্পদ অধ্যায়টা, তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য অধ্যায়। অর্থাৎ যেই 3টা অধ্যায় বাংলাদেশের বিষয়াবলীর অর্থনীতি রিলেটেড, এই 3টা হচ্ছে আমরা একটা ক্যাটাগরিতে সিরিয়ালি পড়বো যেন আমাদের মনে রাখতে সহজ হয়। চতুর্থ ক্যাটাগরিতে যেটা করব বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, সংবিধান, এই 3টা দেখবেন যে সিলেবাসে আলাদা আলাদা আছে, কোনোটা 2 নম্বরে, কোনোটা 5 নম্বরে, কোনোটা 9 নম্বরে। আমরা কি করব পড়ার সময় রাষ্ট্র, রাজনীতি, সংবিধান নিয়ে যতগুলো অধ্যায় আছে সেটা একটা ক্যাটাগরির অধীনে ওইটা আমরা সিরিয়ালি পড়ব। তো এই জায়গায় ক্যাটাগরি 4-এ তাহলে কি কি আছে, সিলেবাসের যে 9টা অধ্যায় আছে ওখানে ক্যাটাগরি 4-এর মধ্যে পড়ে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায়টি, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যে অধ্যায়টি আছে সেটা, অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে, অর্গান আছে সেগুলো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো এই যে অধ্যায়টা, এটা ক্যাটাগরি রাষ্ট্রের যে ক্যাটাগরি অধ্যায়, এই অধ্যায়টা থেকেও প্রশ্ন আসে এবং এই অধ্যায়টা হচ্ছে আপনার রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার রিটেন যে সিলেবাস আছে এই সিলেবাসে এই 3টা অধ্যায় আছে সরকার ব্যবস্থা। রিটেনে সরকার ব্যবস্থার জায়গায় লেখা আছে যে ওই যে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, 3টা প্রতিষ্ঠান, 3টা অঙ্গ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে আপনার আইন বিভাগ, সেটা। তারপর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দল আছে, প্রেশার গ্রুপ আছে, চাপ সৃষ্টিকারী গ্রুপ আছে, স্বার্থান্বেষী গ্রুপ আছে, এনজিওস আছে, সুশীল সমাজ, সেটা আমরা রিটেনে পড়েছি। তো রিটেনেও আমরা রাষ্ট্র, রাজনীতি, হচ্ছে সংবিধান, এটাও আবার একই ক্যাটাগরিতে পড়বো, একটা ক্যাটাগরিতে, যেন প্রিলি রিটেন এভাবে আসলে ক্যাটাগরি ওয়াইজ প্রস্তুতিটা নিলে হচ্ছে আমার জন্য পড়তেও সহজ হয় এবং এটা মনে রাখতেও সহজ হয়। তো এই 3টা, সংবিধান, সরকার ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থা, এটা একটা ক্যাটাগরিতে এই 3টা অধ্যায়। পঞ্চম ক্যাটাগরিতে যেটা আমরা পড়বো বিবিধ বিষয়, অর্থাৎ বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনা, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম যেগুলো আছে, এটা একটা ঠিক রিটেনের যে সিলেবাস আছে সেখানেও আমাদের ক্রস কাটিং নামে একটা ক্যাটাগরি থাকবে। তো এটাকে ক্রস কাটিং ক্যাটাগরিও বলা যায়। আর সর্বশেষ 6 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে আমার সাম্প্রতিক যে বিষয়গুলি আছে, অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আছে সেটা। তার মানে বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে আমরা 9টা অধ্যায়কে মোট 6টা ক্যাটাগরি ভাগ করব। 6টা ক্যাটাগরির মধ্যে জাতীয় যে বিষয়গুলি আছে, আমাদের জাতীয় যে বিষয় অতীত থেকে বর্তমান পর্যন্ত, ইতিহাসটা হিস্ট্রিক্যালি 3টা ক্লাসে আমরা পড়ব। তারপর হচ্ছে আমাদের অর্থনীতি যে ক্যাটাগরি আছে, আমরা 9টা যে সিলেবাস আছে, টপিক আছে, 9টা অধ্যায়কে আমরা অর্থনীতির অধ্যায় নিয়ে এসে 3টা, কৃষিজ একটা, শিল্প একটা, অর্থনীতি একটা ক্যাটাগরিতে পড়ব। রাষ্ট্র, রাজনীতি, সংবিধান রিলেটেড যে টপিকগুলো আছে সিলেবাসে সেটাকে আমরা একটা ক্যাটাগরিতে পড়ব, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং হচ্ছে সংবিধান একটা ক্যাটাগরিতে। তারপর বিবিধ যেগুলো আছে ক্রস কাটিং এর মতো, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তি, তারপরে জাতীয় পুরস্কার, গণমাধ্যম, এগুলো আরেকটা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি। তারপর হচ্ছে প্রিলিমিনারির হচ্ছে এটার আমরা যে ক্লাসগুলো আছে, তো এই বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে মোট ক্লাস আমাদের যেটা হবে, বাংলাদেশ বিষয়াবলীর মোট ক্লাস হবে আমাদের 14টা, মোট 14টা ক্লাস হবে বাংলাদেশ বিষয়াবলীর। একটু দেখাই যে সিরিয়ালে ক্লাসগুলো থাকবে। তো এখানে হচ্ছে আমাদের এই যে 14টা ক্লাস থাকবে বাংলাদেশ বিষয়াবলীর এবং হচ্ছে লেকচার শিটও থাকবে 14টা। তো ক্লাসে আমি যেটা করব, ক্লাসগুলো যেহেতু আসলে আমাকে 1.5 ঘন্টার মতো করে নিতে হবে, তো 1.5 ঘন্টায় হচ্ছে দেখা যাচ্ছে যে একটা টপিক বিস্তারিত মানে পড়ানো সম্ভব না। আবার হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে আসলে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট খালি পড়াইলাম, আবার আপনাকে স্লাইডও পড়তে হচ্ছে, আপনার ডাবল টাইম কনজিউমিং হচ্ছে। এক্ষেত্রে সময় যেহেতু 2 মাস, বা হচ্ছে আপনারা যেভাবেই প্রিপারেশন নেন না কেন, আপনার সময় বাঁচানোর জন্য আমরা যেটা করব, ক্লাসে যেগুলো বোঝানো দরকার সেগুলো তো ভালো করে বুঝাবো, আর যেগুলো আসলে অতিরিক্ত সাপ্লিমেন্টারি আকারে, যেগুলো বোঝানোর দরকার নাই
কিন্তু আপনি একবার রিডিং করলে ওটা পারতেছে, ওটা জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট একটা তথ্য। ওইটা আমরা যেটা করবো ওইটা হচ্ছে আমরা এই যে লেকচার শিট যেটা থাকবে ওই লেকচার শিটে দিয়ে দিব। তার মানে হচ্ছে আপনার কাজ হবে একটা ক্লাস করা, ক্লাস করার পরে হচ্ছে আপনার ক্লাসে খুব বেশি নোট করতে হবে না, কারণ আপনার সব কিছু হচ্ছে লেকচার শিটে থাকবে। কারণ আমি যখন ক্লাসটা করাচ্ছি এখন, আবার পাশাপাশি যদি আপনার নোট করতে হয় তাহলে আপনাকে ক্লাস পজ দিয়ে দিয়ে আপনাকে নোট করতে হবে, আপনার সময় বেশি লাগবে। তো একে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতি নিতে নিতে আপনার অনেক সময় চলে যাবে, অন্য বিষয়গুলোতে আপনি সময় দিতে পারবেন না। এই কারণে আমরা যখন ক্লাসটা করাবো, ক্লাসের পরে আপনাকে লেকচার শিট রাতেই দিয়ে দেওয়া হবে, ওইটা আপনি জাস্ট ক্লাসের পরে লেকচার শিটটা দেখলেই হচ্ছে আপনার ওইটি আপনার নোট হিসেবে থাকবে, ওইটা দাগিয়ে দাগিয়ে লেকচার শিটটা পড়বেন। তারপর হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমরা যেহেতু লাইভ ক্লাস অথবা ধরেন আজকে আপনার লাইভ ক্লাস ছিল আপনি করতে পারেন, আপনি অন্য বিষয়ে পড়া আছে, আমাদের এই লাইভ ক্লাসটা যখন শেষ হবে এটা রেকর্ড ভিডিও গ্রুপে থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল একটা পিন পোস্টে। ওই রেকর্ড ভিডিওটাতে যেটা করা যায় ওখানে টাইম স্পিড বৃদ্ধি করা যায়, ওইটাতে বৃদ্ধি করে আপনি 1.5 ঘন্টার ক্লাস আপনি 1 ঘন্টায় দেখে ফেলতে পারবেন, 40 মিনিটে দেখে ফেলতে পারবেন। এবার আসি এই প্রিলিমিনারি হচ্ছে 75 মার্কের মধ্যে সর্বশেষ যেটা জিকে সেটা হচ্ছে ভূগোল। তো ভূগোল বিষয়টা যেটা হচ্ছে, ভূগোলের মধ্যে 3টা জিনিস, বাংলাদেশ এবং বিশ্বের যে ভূগোল বা জিওগ্রাফি আছে সেটা, তারপর হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট আছে বাংলাদেশ এবং বিশ্বের এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। তো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোলের যে বিষয়টা আছে এই বিষয়টা থেকে আপনার হচ্ছে এখানে এই যে দুর্যোগ আর পরিবেশ যেটা আছে এটা বাংলাদেশ বিষয়াবলীর রিটেনে একটা চ্যাপ্টার আছে, ওইটা আমরা যখন রিটেন পড়বো তখন হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রিলিমিনারির ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এই যে বাংলাদেশ এবং বিশ্বের যে ভূগোল, এটা আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী যখন পড়বো ওভার দি টাইম, তখন হচ্ছে ভূগোলের হচ্ছে আপনার আপনার প্রায় 40% হচ্ছে আপনার ভূগোল পড়া হয়ে যাবে। আপনি যখন বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী পড়তেছেন তখন দেখবেন যে ভূগোলের 40% কভার হয়ে যাবে, আর বাকি যে 60% থাকতেছে এই 60%ই হচ্ছে আমরা ক্লাস এবং লেকচার শিটের মাধ্যমে শেষ করবো। তাহলে আমরা একটু দেখি যে ভূগোলে কত মার্কস। ভূগোলে মোট 10 মার্ক থাকে, 10-এর মধ্যে 5টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ে 2 মার্কস করে, 2টা করে প্রশ্ন থাকে। তো 5টা অধ্যায়ের মধ্যে এখানে অধ্যায়গুলো লেখা আছে, একটু দেখলেই হবে। একটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা অবস্থান, তারপরে বিশ্বের বিভিন্ন অঞ্চল ভিত্তিক, মহাদেশ ভিত্তিক, উপমহাদেশ ভিত্তিক যে ভৌগোলিক অবস্থান সীমানা এগুলো নিয়ে প্রথম অধ্যায়টা। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অঞ্চল ভিত্তিক যে ভৌত পরিবেশ বা ভূপ্রকৃতি যেটা আছে। তারপর হচ্ছে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সম্পদ ও প্রধান চ্যালেঞ্জ সমূহ। 4 নম্বরে অধ্যায় আছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের যে পরিবর্তনগুলো অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ যেগুলো আছে সেটার ক্ষেত্রে অভিবাসন, কৃষি, শিল্প এটাকে রিলেট করে। আর 5 নাম্বারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা। তো এখানে মোট 5টা অধ্যায় আছে। তো এখানে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা এটা আমার রিটেন বাংলাদেশ বিষয়াবলীতে আছে। তারপর হচ্ছে এই যে আবহাওয়া, জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছে। তো এই ক্ষেত্রে আমরা ভূগোলে যেটা করব, আমরা ভূগোলে হচ্ছে মোট যেটাকে আমরা হচ্ছে মোট 6টা ভাগে ভাগ করেছি। আমরা প্রথম ক্লাসে যেটা পড়বো বাংলাদেশের ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের পরিবেশ। তো এই ক্ষেত্রে আমরা মোট 5টা ক্লাস করব ভূগোলের, আর হচ্ছে লেকচার শিট হবে, যেহেতু 6টা অধ্যায় আছে 6টা লেকচার শিট দেওয়া হবে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে এসে। কিন্তু ক্লাস হবে হচ্ছে 5টা, ভূগোলের হচ্ছে 5টা ক্লাস হবে, একটা ক্লাস কম হবে কারণ আমরা যদি সময় পাই তাহলে আমরা 6টা ক্লাসই নিব, আর যদি সময় না পাই তাহলে হচ্ছে আমরা 5টা ক্লাস নিব। 5টা ক্লাসে হচ্ছে আমরা বলেছিলাম যে ওই যে বাংলাদেশ আন্তর্জাতিক যখন পড়বো তখন হচ্ছে 40 মার্কস কভার হয়ে যাবে, আর বাকি যে 60 মার্ক এই 60 মার্কের জন্যই হচ্ছে ভূগোলের এই যে ক্লাস। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মোট 6টা লেকচার শিট এবং 5টা ক্লাসে পুরো আন্তর্জাতিক দুঃখিত ভূগোলটা আমরা শেষ করব। তো এটা ছিল প্রিলিমিনারির হচ্ছে যেই 75 মার্কস এই প্রিপারেশনের প্রস্তুতি। এই যে 75 মার্কস এই ক্লাসগুলো হচ্ছে ধরেন আপনারা যারা 50তম বিসিএস দিবেন, এখন দেখেন মানে আপনার 200 মার্কের প্রিলিমিনারি প্রস্তুতি। তো প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে যেটা ঘটে, আপনার 200টা প্রশ্ন থাকে, 200টা প্রশ্ন আপনার প্রিলিমিনারিতে থাকে। তো এর মধ্যে হচ্ছে 75টা প্রশ্ন থাকবে আপনার হচ্ছে এই জিকে থেকে। এখন এই যে জিকে থেকে যে 75টা প্রশ্ন থাকবে, এই ক্ষেত্রে আসলে পিএসসি যেটা করে আমরা বললাম যে সে একটা প্রশ্ন হচ্ছে কিছু প্রশ্ন দেয় হচ্ছে বেসিক থেকে, কোনো টপিকের একদম বেসিক যেটা আপনি না জানলেই নয় একজন স্টুডেন্ট হিসেবে বা আপনার পড়াশোনা লাইফে। এটা দ্বিতীয়ত হচ্ছে ওই যে টপিক বেসড, সিলেবাসের টপিক বেসড। আরেকটা হচ্ছে আমার রিসেন্ট ডেভেলপমেন্ট বা সাম্প্রতিক ইস্যুগুলো। এই যে 3 ক্যাটাগরির প্রশ্ন দেয়, এই ক্যাটাগরির প্রশ্নের মধ্যে আসলে সে কিছু প্রশ্ন দিবে যেটা আসলে সবাই পারবে, ধরেন সবাই পারবে।
কিছু প্রশ্ন থাকে সবাই পারবে, যেমন হচ্ছে বিগত সালের প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন যেগুলা। কিছু প্রশ্ন থাকবে একটু মিড রেঞ্জের, মানে আপনার সহজও না আবার হচ্ছে কঠিনও না, মাঝামাঝি পর্যায়ের, খুব বেশি সহজ না আবার অনেক বেশি কঠিনও না। যারা হচ্ছে সিলেবাসটা বুঝে বুঝে এই পুরো টপিকটা কভার করবে, পুরো সিলেবাসটা কভার করবে, এটা হচ্ছে তারা পারবে। আর কিছু প্রশ্ন থাকে খুবই হার্ড বা কঠিন। তো হার্ড বা কঠিনের মধ্যে কিছু প্রশ্ন আসে যে আপনার হচ্ছে ওভারঅল প্রস্তুতি যদি ভালো থাকে, তাহলে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে প্রস্তুতির পরিমাণ যত ভালো, ওই ক্ষেত্রে যদি আপনি ধারণা করে উত্তর দেন, তাহলে হচ্ছে আপনার হওয়ার পসিবিলিটি বেশি থাকে, চান্সেস বেশি থাকে। কারো যদি হচ্ছে ধরেন ওভারঅল প্রিলিমিনারির সিলেবাসে অনেক প্রস্তুতি ভালো, সে যদি ধারণা করে 10টা প্রশ্ন দাগায়, তার হওয়ার যে চান্স, এবং যে ধরেন টুকটাক পড়াশোনা করেছে, তার 10টা প্রশ্ন ধারণার উপর দাগানোর মধ্যে কিন্তু আসলে অনেক ডিফারেন্ট থাকবে। তো এই ক্ষেত্রে আসলে এই যে হার্ড যেটা থাকে, এটা হচ্ছে আপনার প্রস্তুতি যদি দীর্ঘমেয়াদী প্রস্তুতি থাকে, যদি আপনার প্রস্তুতিটা ভালো থাকে, তাহলে হচ্ছে হার্ড প্রশ্নগুলো পারবেন। আর কিছু প্রশ্ন থাকে পিএসসি হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেয়, যেগুলো আসলে আমাদের কখনো জানারও প্রয়োজন হয় না, যেগুলো আসলে আমাদের সিলেবাসেও নাই। যেটা হচ্ছে যেই কাজগুলো করে হচ্ছে এই যে এত হিউজ অ্যামাউন্ট অফ পরীক্ষার্থী দিবে, ধরেন 3.5 লাখ থেকে 4 লাখ পরীক্ষা দিবে, এক্ষেত্রে তো তার এটা তো সিস্টেমটা হচ্ছে আমাকে বাদ দেওয়া। প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে কিভাবে আমার বড় সংখ্যাটাকে বাদ দিয়ে ডাউন সাইজিং করে করে এটাকে কমানো যায়। তো এক্ষেত্রে হার্ড যে প্রশ্নগুলো থাকবে, এটা আসলে ধরেই নিতে হবে এটা পিএসসি দেয় আমার হচ্ছে এখান থেকে ক্যান্ডিডেট বাদ দেওয়ার জন্য। কিন্তু এই যে সবাই যেটা পারবে, আর মিড রেঞ্জের যেটা কঠিনও না সহজও না, যেটা আপনার সিলেবাস নিয়ে ওভারঅল ধারণা থাকলে আপনি পারবেন, প্রিলিমিনারিতে হচ্ছে টিকার ইয়া হচ্ছে মূল বেসিক, যেটা হচ্ছে যেই প্রশ্নগুলা সবাই পারবে, যে প্রশ্নগুলো সবাই পারবে, ওই প্রশ্নে আপনি হচ্ছে কত, মানে কম ভুল দাগাবেন। ধরেন যেই প্রশ্নটা সবাই পারবে, ওই প্রশ্নটা যদি আপনি ভুল দাগিয়ে আসেন, ওইটা যদি আপনার নেগেটিভ মার্কিং হয়, তাহলে হচ্ছে আপনার কিন্তু প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা খুবই কঠিন হয়ে যাবে। তো যে ক্ষেত্রে প্রিলিমিনারি হচ্ছে একদম যেটা আনকমন প্রশ্ন ওইটা আপনি পারছেন, কিন্তু যেগুলো কমন প্রশ্ন সবাই উত্তর করে আসছে সঠিক উত্তর, ওটা যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি প্রিলিতে টিকবেন না। কারণ হচ্ছে কাটমার্ক যেটা থাকবে ওখানে আপনি বাদ পড়ে যাবেন। তো প্রিলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই প্রশ্নগুলো ধরেন কমন, যেগুলো সিলেবাসে আছে, যেগুলো বেসিক, যেগুলো সবাই উত্তর করে আসতে পারবে, ওই প্রশ্নগুলো কোনোভাবেই আপনার হচ্ছে ভুল করা যাবে না। তো যে ক্ষেত্রে হচ্ছে প্রিপারেশনটা হচ্ছে আপনার খুব গুছানো ওয়েতে নিতে হবে। এবং হচ্ছে এই যে স্বল্প সময়, ধরেন প্রিলিমিনারিতে আপনি 2 মাস সময় পাবেন, তো এই 2 মাস সময়ের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আগের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির পাশাপাশি এই 2 মাসে আপনি একটা কম্প্যাক্ট আউটলাইন তৈরি করবেন। এরকম যেমন হচ্ছে জিকে আমরা 75 মার্কের একটা আউটলাইন তৈরি করেছি, ঠিক একইভাবে হচ্ছে আপনি ধরেন আপনার ম্যাথ এবং বিজ্ঞান আইসিটি এই তিনটার একটা ক্যাটাগরি করবেন, এটার একটা আউটলাইন দাঁড় করাবেন, যে এই ম্যাথ আইসিটি বিজ্ঞানে হচ্ছে আপনি কত মার্কস উঠাবেন। তারপর হচ্ছে জিকে 75 মার্কে হচ্ছে আপনার টার্গেট কত। তারপর হচ্ছে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ আপনি যে 200 মার্কের যে প্রস্তুতি, এই 200 মার্কের মধ্যে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে যেগুলো অনেক বড় টপিক, অনেক কঠিন টপিক, যেটা পড়তে ধরেন আপনার 2 দিন সময় লাগবে, অর্থাৎ আপনার ধরেন 6 ঘন্টা সময় লাগবে, ওই টপিক থেকে একটা প্রশ্ন আসবে। তখন আপনি দেখবেন যে এই টপিকটা স্কিপ করে এমন কিছু টপিক পাবেন, যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ বিষয়াবলিতে বা হচ্ছে ধরেন ভূগোলে, আন্তর্জাতিক বিষয়াবলিতে এমন কিছু টপিক পাবেন, যেটা ধরেন আপনি 3 ঘন্টা সময় দিয়ে ওই 2 মার্ক উঠাইতে পারতেছেন। তাহলে যেগুলো খুব বেশি কঠিন, যেগুলোতে সময় বেশি যায়, ওইরকম কয়েকটা টপিক প্রয়োজনে বাদ দিয়ে দিবেন। তো এটা হচ্ছে প্রিলিমিনারি ওভারঅল আউটলাইন ছিল। এবার হচ্ছে আমরা আসি যে যে লিখিত পর্ব নিয়ে। তো লিখিতটা আমাদের খুব বেশি সময় লাগবে না। তো লিখিত হচ্ছে প্রিলিমিনারিটার 2টা মিনিট শেষ করে দিই। প্রিলিমিনারি হচ্ছে আমাদের এই যে 75 মার্কসের যে ক্লাসের আউটলাইন, আমাদের ক্লাস হবে হচ্ছে ডিসেম্বর মাস এবং হচ্ছে এই জানুয়ারি মাস। ক্লাসটা হবে হচ্ছে প্রতি শুক্র শনি সোম বুধ এই 4 দিন, রাত হচ্ছে 9টায়। এবং হচ্ছে মোট ক্লাস থাকতেছে আমাদের 31টা, আর সবগুলো মিলিয়ে হচ্ছে আমার লেকচার শিট থাকবে 35টা। তার মানে 31টা ক্লাস থাকবে এবং হচ্ছে 35টা লেকচার শিট থাকবে। তো প্রিলিমিনারি হচ্ছে যেই রুটিনটা আছে, এখানে আমি রুটিনটা একদম সুন্দর করে সাজিয়েছি আপনাদের। তো এই যে রুটিন আছে ডিসেম্বর মাসে এখানে দেওয়া আছে, এই যে ধরেন আমরা যেটা করব, নৈতিকতা সুশাসন যেটা আছে, আমরা হচ্ছে প্রথম 3টা ক্লাসে করে পুরো নৈতিকতা সুশাসনের যে 15 মার্কস, এটা আমরা কভার করে ফেলবো। তার মানে হচ্ছে আপনি আগামী 3টা ক্লাস করার পর আপনার হচ্ছে 15 মার্কস যেটা থাকবে নৈতিকতা সুশাসনের, সেটা আপনার কভার হয়ে যাবে। অর্থাৎ 3টা ক্লাসে 3টা ক্লাস এবং হচ্ছে 4টা লেকচার শিট, এটার মধ্যে হচ্ছে আমরা আগামী 8 তারিখের মধ্যেই হচ্ছে আমরা নৈতিকতা সুশাসনটা আমরা শেষ করে ফেলবো 3টা ক্লাসে আর 4টা লেকচার শিটে।
তারপরে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। এই যে তারপরে দেখেন 10 তারিখ থেকে হচ্ছে আমরা আইআরের পরিবেশ ও কূটনীতি নিয়ে পড়বো। তারপর হচ্ছে 12 তারিখে ধরেন আমরা জিওগ্রাফির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। দেখেন আমি কিন্তু এভাবে সাইকোলজিক্যালি সাজিয়েছি, ধরেন এই 3টা ক্লাস করার পরে আপনার মাথায় থাকবে যে প্রিলিমিনারি আমার 75 মার্কের 15 মার্ক শেষ। 3টা ক্লাসের পরে আপনার নৈতিকতা সুশাসনের 15 মার্ক শেষ। তারপর আমরা যেটা করব, আন্তর্জাতিক বিষয়াবলীর যে 5টা অধ্যায় আছে ওইটার হচ্ছে 5 নাম্বার যে অধ্যায়টা আছে পরিবেশ ও কূটনীতি, সেটা আমরা পড়ে ফেলবো। তাহলে ওখানে 5 নাম্বার অধ্যায়ে এটা শেষ। তারপর হচ্ছে আমরা যেটা করবো, দেখবেন জিওগ্রাফিতে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটা অধ্যায় আছে। তাহলে এই পরিবেশ ও কূটনীতির সাথে, পরিবেশের সাথে আমার প্রাকৃতিক দুর্যোগ যেহেতু রিলেটেড, যে কারণে হচ্ছে আমরা জিওগ্রাফির এই ক্লাসটা করে ফেলবো। তারপর হচ্ছে আমরা আইআরের যে বৈশ্বিক ইতিহাস আছে এখানে একদম সিরিয়ালি দেওয়া আছে। আপনারা এটা হচ্ছে যারা বিস্তারিত পিডিএফটা আমি হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। এটার হচ্ছে সাদা কালো দিয়ে দিব এবং হচ্ছে এই কালারফুলটাও দিয়ে দিব। সাদা কালোটা হচ্ছে আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে হচ্ছে হাতের কাছে রেখে দিবেন। তো ডিসেম্বর মাসে এই যে ক্লাস শিডিউলটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। 31টা ক্লাস কখন কিভাবে হবে সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে জানুয়ারি মাসের এবার আসি যে লিখিত বিষয় বলি। তো লিখিত তো হচ্ছে যেটা করবেন, এখন আপনাদের সময় আছে এখন মোট 4 মাস। 4 মাসের ক্ষেত্রে এখন যেটা হয়েছে পিএসসির ক্ষেত্রে, পিএসসি এবার হচ্ছে ধরেন লিখিততে 10,000টি গিয়েছে, আপনাদের 47তম বিসিএসে। এখন মোস্ট প্রবাবলি পিএসসি হচ্ছে যেই গতি দ্বারা আমরা হচ্ছে পররাষ্ট্রনীতি যখন পড়ি রিটেনে, তখন আপনাদেরকে পড়িয়েছিলাম যে একটা রাষ্ট্রের সবচেয়ে অগণতান্ত্রিক আনডেমোক্রেটিক আপনার পলিসি হচ্ছে পররাষ্ট্রনীতি। কারণ একটা রাষ্ট্র পররাষ্ট্রনীতি সে কি নেয়, সে চীনের সাথে কিভাবে কি পলিসি নিচ্ছে, সে ইন্ডিয়ার সাথে কি পলিসি নিচ্ছে, যুক্তরাষ্ট্র ধরেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কি পলিসি নিচ্ছে, মিডল ইস্ট নিয়ে কি পলিসি নিচ্ছে, এগুলো কিন্তু আসলে সে প্রকাশ করে না। পররাষ্ট্রনীতি হয় অনেক গোপনীয়তার সাথে। এক্ষেত্রে আসলে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি, যে কারণে আসলে এটা যেহেতু জনগণও জানে না, এটা পাবলিক স্ফিয়ারে ওইভাবে আলোচনা হয় না, তো এই কারণে পররাষ্ট্রনীতি হচ্ছে লিস্ট ডেমোক্রেটিক পলিসি, যেটাতে আসলে জনগণের পার্টিসিপেশন খুবই কম থাকে। এক্ষেত্রে আসলে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি আমরা কিভাবে বুঝি, বুঝি হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে আচরণ, যে বিহেভিয়র, যেটা আমরা লিখিত ক্লাসে বিস্তারিত পড়বো সামনে। তো বিহেভিয়র দেখে, আচরণ দেখে, এখন হচ্ছে পিএসসি সে আসলে তার যে বিহেভিয়র, সাম্প্রতিক যে বিহেভিয়র, তার যে আচরণ, সেটা দেখে অনুমান করা যাচ্ছে প্রথমত সে প্রিলিতে যেহেতু এবার 10,000 টিকিয়েছে মাত্র, এবং রিটেনে সে মাত্র হচ্ছে দেখবেন যে এই যে 46-এর 20,000 পরীক্ষা দিয়েছে, মাত্র 4,000 টিকিয়েছে। তার মানে হচ্ছে সে একটা মেসেজ দিচ্ছে। আপনি যদি প্রিলিমিনারির কোয়েশ্চেনগুলো দেখেন, সে প্রিলিমিনারি কোয়েশ্চেনে এমন কিছু নতুন কোয়েশ্চেন প্যাটার্ন সে নিয়ে এসেছে, যেটা দ্বারা সে মেসেজ দিচ্ছে যে আমিও রিটেনে এই ধরনের এই ধাঁচের প্রশ্ন করব। ঠিক একইভাবে তার আচরণ বা বিহেভিয়ার যদি দেখেন, সে প্রিলিতে 20,000 থেকে হিউজ অ্যামাউন্ট অফ 4 লাখ, সে 10,000 টিকিয়েছে। আবার 46তম রিটেনে 20,000 থেকে মাত্র 4,000 টিকিয়েছে। এবং হচ্ছে প্রিলি রিটেনে সে সময় হচ্ছে ধরেন প্রিলির জন্য 2 মাস, রিটেনের জন্য 2 মাস, 4 মাস নিয়ে এসেছে। এবং 1 বছরে একটা বিসিএস, 1 ক্যালেন্ডার ইয়ারে একটা বিসিএস সে শেষ করবে। তার মানে তার আচরণ থেকে বোঝা যাচ্ছে আপনাদের এই যে 50তম বা 51তম যে বিসিএস আছে, 50-51তম যে বিসিএস আছে, এগুলোর জন্য হচ্ছে আপনি প্রিলির জন্য সময় 50 তো দিয়ে দিয়েছে, 2 মাস সময় পাচ্ছেন, রিটেনের জন্য 2 মাস, 4 মাস। 51তম বিসিএসও ঠিক একইভাবে চলবে, প্রিলির জন্য 2 মাস, রিটেনের জন্য 2 মাস, ওভারঅল কম্বাইন্ড প্রিপারেশনের জন্য 4 মাস। এবং টিকানোর ক্ষেত্রে আমার ধারণা সে 1 বছরে যেহেতু একটা আউটলাইন দিয়েছে, 1 বছরে একটা বিসিএস শেষ করবে, এক্ষেত্রে টিকানোর ক্ষেত্রে আমার ধারণা যে 7 থেকে 10,000-এর মতো টিকাইতে পারে। আপনারা 50তম যে বিসিএস দিবেন, যারা 51তম যারা বিসিএস দিবেন, অর্থাৎ ওভারঅল বিষয়গুলোর ধারণা নিয়ে হচ্ছে আপনাকে বিসিএস এর এই যে মাঠ এখানে আসতে হবে। এক্ষেত্রে পিএসসি প্রিলিমিনারি হচ্ছে 7 থেকে 10,000 টিকাইতে পারে 50তম বিসিএস এ, যেটা তার বিহেভিয়র দেখে, আচরণ দেখে আমরা ধারণা করতে পারি। তো 7 থেকে 10,000 যেহেতু টিকাবে, তার মানে হচ্ছে প্রশ্নের মধ্যে সে নতুনত্ব নিয়ে আসছে, প্রশ্নের প্যাটার্নও অনেক চেঞ্জ আসবে, অনেক কঠিন প্রশ্ন আসবে। এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে কাট মার্কসও অনেক কমে যাবে, মানে কাট মার্কস বেড়ে যাবে, এবং প্রশ্ন কঠিন থাকবে এবং টিকাবেও কম। এই যে 7 থেকে 10,000 টিকাবে, তো এই ক্ষেত্রে 7 থেকে 10,000 টিকানোর জন্য আমার হচ্ছে, যদি আমি তাহলে প্রিলি মূলত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমার বিসিএস এ এন্ট্রি নেওয়ার জন্য। তাহলে আমার প্রিলি যেহেতু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিসিএস এ এন্ট্রি নেওয়ার জন্য, তাহলে প্রিলিটা আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। একইভাবে আমি হচ্ছে এই যে 7,000 ধরেন টিকাইলো, 7 থেকে 10,000 টিকাইলো, আমি খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনে নতুন প্রশ্ন প্যাটার্নে কাট মার্কস বেশি নিয়ে আমি প্রিলিতে টিকলাম। টিকার পরে আমি দেখব আমার রিটার্নের জন্য মাত্র সময় আছে কয় মাস, মাত্র 2 মাস। 2 মাসে কয় দিন, মাত্র 60 দিন। তো
এই যে 2 মাস সময় আছে, এটা এবার 47 যারা দিয়েছে তারা এটা সাফার করেছে, কি পরিমাণ সাফার করেছে। এবং ক্যান্ডিডেট যারা ছিল, বিশ্বাস করবে কিনা জানি না, অনেকে কান্নাকাটি পর্যন্ত করেছে যে আমি যা পড়েছি এটা একবার যদি রিভিশন দিতে না পারি আমি কি লিখবো। তাইলে এই আপনি প্রিলি অনেক বোঝানোর চেষ্টা করলাম প্রিলিটা কত চ্যালেঞ্জিং, যেহেতু কম টিকাবে, কাটমার্কস বেশি থাকবে, প্রশ্ন নতুন প্যাটার্ন আসবে, প্রশ্নে কঠিন প্রশ্ন বেশি আসবে, উল্টাপাল্টা প্রশ্ন বেশি থাকবে, কারণ আপনাকে তো এখানে ডাউন সাইজিং করতে হবে, মানে বাদ দিতে হবে ওমিটিং সিস্টেম। এত চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রিলি টিকবেন, টিকার পরে হচ্ছে আপনার রিটেনে সময় দিতেছে হচ্ছে 60 দিন। তো এক্ষেত্রে যারা ধরেন আর্টস ব্যাকগ্রাউন্ডের, তার হচ্ছে ম্যাথ বিজ্ঞান আইসিটি পড়তেই তো ধরেন প্রশ্ন বুঝতেই 60 দিন চলে যাবে। আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী তো প্রশ্ন হেভি কঠিন আসে। ধারণা করা হচ্ছে এই যে আন্তর্জাতিক বিষয়াবলী এবং আইআর আর একটা হচ্ছে ইংরেজি, এই দুইটা কিন্তু মোটামুটি রিটেনের মধ্যে সবচেয়ে বেশি কঠিন থাকে। তো এই ক্ষেত্রে আসলে আপনি চ্যালেঞ্জিং এর মাধ্যমে প্রিলি টিকতেছেন, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনার চ্যালেঞ্জিং। তো এই ক্ষেত্রে আপনার রিটেনে 2 মাসে আপনি কোনোভাবেই কাভার করতে পারবেন না। তার মানে এটা মনে রাখবেন যে আপনি প্রিলি পাসের মধ্য দিয়ে যখন রিটেনে যাচ্ছেন, আপনাকে আগেই রিটেনের মোটামুটি 50% পড়াশোনা আগেই কাভার করে রাখতে হবে। এত চ্যালেঞ্জিং থাকা সত্ত্বেও আপনি যদি এত চ্যালেঞ্জিং নিয়ে প্রিলিটা পাস করলেন, পরে রিটেনটা খুবই টাফ হয়ে যাবে। কেন রিটেনটা গুরুত্ব দিবেন আমি আরেকটু কথা বলি। সেটা হচ্ছে আগে বিসিএস এ প্রিলির মার্কস তো যোগ হয় না আপনার ক্যাডার প্রাপ্তিতে। তো আগে বিসিএস এ হচ্ছে রিটেনে মার্কস ছিল 900, প্রশ্ন একদম সিলেবাসের টপিক থেকে হুবহু প্রশ্ন দিয়ে দিত, ট্রেডিশনাল গতানুগতিক প্রশ্ন। আপনি প্রিভিয়াস কয়েকটা প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারতেন যে কি প্রশ্ন আসবে। এবং প্রশ্নের হচ্ছে আপনার জ্ঞানের সোর্স, মানে আপনি যে পড়াশোনা করেন, যারা রিটেন দিত সবার জ্ঞানের সোর্স বা যেই বইগুলো পড়তো সবাই কমন একটা প্যাটার্নে বই পড়তো, একটা প্যাটার্নে লিখতো। যে কারণে আসলে এই রিটেন 900 মার্কের মধ্যে কম বেশি নাম্বার মোটামুটি সবারই একটা অ্যাভারেজ থাকতো, অল্প কম বেশি। মূল ক্যাডার পর ক্ষেত্রে রিটেনের জন্য হালকা ইম্প্যাক্ট ফেললো মূলত ভাইভাতে, যে 200 মার্ক ছিল ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে, ভাইবার এই 200 মার্ক কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতো। কারণ ভাইভাতে যে 200 মার্ক, এখানে কেউ পেয়ে যাইতো 160, কেউ 140, আবার কেউ হচ্ছে ধরেন 120। তো এই যে ভাইভাতে একটা ক্যাডার, তো এখন যেহেতু ভাইভাতে হচ্ছে আপনার 100 মার্ক আছে, ভাইবার 100 মার্কের ক্ষেত্রে হচ্ছে পিএসসি যেহেতু বলছে যে তারা এই 100 মার্কে ভাইবা নিচ্ছে, তো এই ক্ষেত্রে ভাইবাতে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনে আসলে আপনার সাথে আমার খুব বেশি ডিফারেন্ট হবে না। এভারেজ মার্কস দেখা যাবে যে আপনার 70 থেকে 80 অনেকেরই থাকবে। তো এক্ষেত্রে মূল ফ্যাক্টর হবে আপনার পুরো বিসিএস জার্নিতে, মূল ফ্যাক্টর হচ্ছে আপনার রিটেনের যে 900 মার্ক আছে সেটা। আপনার প্রিলিমিনারিও ফ্যাক্টর হচ্ছে না, যেহেতু প্রিলিমিনারি মার্কস যোগ হচ্ছে না আপনার ক্যাডার প্রাপ্তিতে। ভাইবার মার্ক যেহেতু 100, মাত্র 100, 100-র মধ্যে আসলে এভারেজ সবাই মানে 65 থেকে ধরেন 75 বা 80 এর মধ্যে সবারই থাকবে বেশিরভাগ, যারা উত্তর দিতে পারবেন। আর রিটেন যেহেতু 900 মার্ক, রিটেনের প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসছে। আন্তর্জাতিক প্রশ্ন দেখেছেন কি পরিমাণ টাফ আসতেছে, বিশেষ করে 46 বিসিএস এর আন্তর্জাতিক দেখেন, 47তম বিসিএস এর আন্তর্জাতিক দেখেন, এই যে আজকে যেটা হইলো। তারপর হচ্ছে ইংরেজি প্রশ্ন দেখেন, ইংরেজি প্রশ্নের কিন্তু প্যাটার্নে চেঞ্জ আসছে অনেক, মানে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি তারা দিচ্ছে, আপনার লেখার মান অনেক ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি জোর দিচ্ছে। তো এই জায়গা থেকে আপনার প্রিলিটা আমরা বর্ণনা করলাম যে কতটা চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত এই চ্যালেঞ্জিং প্রিলিটা উত্তীর্ণ হওয়ার পরও আমার রিটেনটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। কেন চ্যালেঞ্জিং হবে? রিটেনটা আপনার এবিলিটির কারণে চ্যালেঞ্জিং হচ্ছে না, চ্যালেঞ্জিং হয়েছে আপনার সময়ের জন্য। মাত্র 60 দিন, কিন্তু আপনার বিষয় তো কমায় নাই, সিলেবাস তো কমায় নাই। পিএসসি সময় কমিয়েছে, কিন্তু সে সিলেবাসের টপিক কিন্তু কমায় নাই। তো যে কারণে আপনার এই 60 দিন চ্যালেঞ্জ, তো রিটেনের প্রিপারেশনটা আপনাকে খুব ভালো করে নিতে হবে। তা আমি যেহেতু শুধু আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী জিকে রিলেটেডটা বেশি জানি, তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিটেনের এই 300 মার্ক বাংলাদেশ বিষয়াবলীর যে 200, আন্তর্জাতিক আইআর এর যে 100, এটা হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি পিএসসির এই আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নটা দেখেন, একটা চেঞ্জ আসছে আন্তর্জাতিক বিষয়াবলীতে, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন, সেটা হচ্ছে আপনার একাডেমিক, অর্থাৎ আইআর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ধরেন একটা বিষয়, ধরেন হচ্ছে এলডিসি একটা বিষয়। এই এলডিসি বিষয়টা আসলে, এটা আমি একটু বাংলাদেশের ক্ষেত্রে বলি, আন্তর্জাতিক ক্ষেত্রে বলি, ধরেন জলবায়ু একটা বিষয়। তো আগে আসলে জলবায়ুর একদম বেসিক লেভেলের প্রশ্নগুলো আসতো, এখন কি করে জলবায়ুর হচ্ছে একদম ডিপ থেকে প্রশ্নগুলো আসতেছে। ধরেন হচ্ছে কনসেপচুয়ালের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে, আগে কনসেপচুয়াল বিভিন্ন টার্মিনোলজি আছে, টার্মিনোলজি বলতে কি কিছু জার্গন আছে যেগুলো হচ্ছে আপনি ওভার দি টাইম বিভিন্ন মিডিয়াতে শুনবেন। আপনি যদি সিএনএন, আল জাজিরা বা হচ্ছে দি ইকোনমিস্ট এই ধরনের পত্রিকাগুলো দেখেন, আপনি কিছু টার্ম আছে আপনি রেগুলার টার্ম যেগুলো আপনি ওভার দি টাইম শুনবেন। আবার কিছু টার্ম আছে হচ্ছে ধরেন যেগুলো আপনি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় পড়বেন। আগে হচ্ছে পিএসসি ওই টার্মিনোলজিগুলো দিয়ে দিত, যেমন হচ্ছে ধরেন হাইব্রিড ওয়ারফেয়ার, এটা একটা রাশি ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, এটা বিভিন্ন নিউজ পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আসছে। কিন্তু 46 এবং 7-এ যেটা করছে,
এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কনসেপচুয়ালগুলা ওই কনসেপচুয়াল টার্মিনোলজিগুলা থেকে যেগুলা বারবার মিডিয়াতে বা নিউজ পেপারে শোনা যায় সেগুলা থেকে না দিয়ে সে যেটা করে আপনার এম্পিরিক্যাল যে পড়াগুলো আছে, ধরেন একটা বিষয়, ধরেন সার্ক বা আসিয়ান, এটা একটা টপিক। এই টপিকটা হচ্ছে আপনি যখন বিস্তারিত পড়তে গিয়ে এটা সাম্প্রতিক ডেভেলপমেন্ট থেকে একটা টার্ম দিয়ে দিয়েছে। ধরেন আসিয়ান, এটা একটা পুরো একটা টপিক বিস্তারিত। এই টপিক পড়তে গিয়ে হচ্ছে আপনি আসিয়ান ওয়ে পড়তে হবে। আসিয়ান ওয়ে মানে কি, যে অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয়ে রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবেন, এটা হচ্ছে আসিয়ান ওয়ে। যখন হচ্ছে মিয়ানমারে গৃহযুদ্ধ হচ্ছে, আসিয়ান রাষ্ট্রগুলো, মিয়ানমারও তো আসিয়ানের একটা রাষ্ট্র, আসিয়ান রাষ্ট্রগুলো মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপ করতে পারবে না, এটা হচ্ছে আসিয়ান ওয়ে। অন্য রাষ্ট্রে ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না। তারপর ধরেন আসিয়ানের একটা সিদ্ধান্ত গ্রহণের একটা পলিসি। সিদ্ধান্ত গ্রহণের পলিসিটা কি, যেটা আমি হচ্ছে এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যে আসিয়ান মাইনাস এক্স ফর্মুলা। এই যে আসিয়ান মাইনাস এক্স ফর্মুলা, এটা কিন্তু আমি গত 3 দিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আসিয়ান মাইনাস এক্স, তার মানে হচ্ছে একটা টপিকের যে ডেসক্রিপশন, যে বর্ণনা, ওই ডেসক্রিপশন থেকেই হচ্ছে তারা টার্মিনোলজিগুলো নিয়ে নিয়ে আপনার কনসেপ্টুয়ালি দিয়ে দিচ্ছে। একইভাবে হচ্ছে আপনি যদি দেখেন যে চীন, ধরেন আইএমএফ একটা টপিক, আইএমএফ যখন আপনি একাডেমিকলি সাধারণ পড়া না, আইএমএফ এর যে প্রিলিমিনারি পড়া না, সাধারণ কোনো ডেসক্রিপটিভ পড়া না, ধরেন আইএমএফ একাডেমিকলি আমরা যেভাবে পড়ি, ধরেন আমরা পলিটিক্যাল সায়েন্সে ধরেন আন্তর্জাতিক সংস্থাগুলো পড়েছি আইএমএফ, সেখানে একজন টিচার আইএমএফ কি, আইএমএফ এর উদ্দেশ্য কি, আইএমএফ এর লক্ষ্য কি, আইএমএফ এর গোল কি, এগুলো আসলে বিশ্ববিদ্যালয় ধরেন আমাদের পড়ায় না, এগুলো হচ্ছে জেনারেল পড়াশোনা। ওই একাডেমিকলি আইএমএফ পড়তে গিয়ে দেখবেন যে আইএমএফ এর আসলে ঋণ, যে হচ্ছে সহজ শর্তে ঋণ দেওয়া, কনসেশনাল ঋণ, তারপর হচ্ছে কঠিন শর্তে, সহজ শর্তে ঋণ দেওয়া, ধরেন নন কনসেশনাল লোন, ধরেন সহজ শর্তে ঋণ দেওয়া, কনসেশনাল লোন, এই ধরনের টার্মিনোলজি যখন আইএমএফ পড়তে গিয়ে একাডেমিকলি যখন আসে, এগুলোই দেখবেন যে কনসেপচুয়ালি দিয়ে দিচ্ছে আপনার। ঠিক একইভাবে আমরা যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে কনসেপচুয়ালে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে সিলেবাসের গতানুগতিক টপিক থেকে আপনার দিয়ে দেয়, যেমন পাবলিক ডিপ্লোমেসি কি, কালচারাল ডিপ্লোমেসি কি, এগুলো। আরেকটা পার্ট থাকে হচ্ছে আপনার এই যে টপিক ভিত্তিক যে একাডেমিক আলোচনা, একাডেমিক যে পড়াশোনা, এই পড়াশোনাগুলো থেকে বের করে টার্মগুলো নিয়ে এনে এনে তারা হচ্ছে কনসেপচুয়ালি দিয়ে দিচ্ছে। আরেকটা আসে আপনার একদম ট্র্যাডিশনাল, যেগুলো হচ্ছে ধরেন এবার আসে না, ওই যে ট্রুম্যান ডক্ট্রাইন কি, তারপর হচ্ছে ধরেন ওই যে হুইপু কি, যেগুলো আছে ট্র্যাডিশনাল এগুলো। তো এই ক্ষেত্রে আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে 10টা যে কনসেপচুয়াল আছে, ধরেন এই যে ইকোনমি অধ্যায়ে এই যে ট্রিনিটি আসছে একটা, ট্রিনিটি নিয়ে যে কনসেপচুয়ালটা আসছে, এটা হচ্ছে ইকোনমিকের একদম কোর একটা আইডিয়া, অর্থাৎ এটা আপনি সাধারণ আইডিয়াতে পাবেন না। তো এই জায়গা থেকে হচ্ছে আপনি দেখবেন যে রিসেন্ট বিভিন্ন টপিকের যে একাডেমিক যে বিস্তারিত যে আলোচনা, যে আলোচনাগুলো হচ্ছে আসলে ধরেন একজন আইআর এর টিচার, তিনি তার ক্লাসে পড়ান একটা টপিক সম্পর্কে, তখন তিনি বিস্তারিত যা পড়ান, একজন পলিটিক্যাল সায়েন্সের টিচার তিনি হচ্ছে ক্লাসে যা পড়ান, যেই টপিকগুলো আসলে একাডেমিক সিলেবাসের মধ্যে রিসেন্টলি আলোচনায় আসছে, কোনো কোনো সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে, ওই টপিকগুলো থেকে কনসেপচুয়াল দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে হচ্ছে আপনি আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনাকে খুবই ডিপ পড়াশোনা করতে হবে। এখন আপনার 2 মাসের তো পড়াশোনার সুযোগ নাই, তো যে কারণে আমি যেটা চেষ্টা করি যে আমরা যখন ক্লাসে যখন এক একটা টপিক পড়াই, তখন ওইটার ট্রেডিশনাল সিলেবাসে যে টপিকগুলো আছে বেসিক, সেটা আমরা পড়াই গতবার আমি পড়িয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে একাডেমিক যে টার্মিনোলজিগুলো আছে একাডেমিক ওয়েতে, সেটা পড়িয়েছি। তৃতীয়ত হচ্ছে রিসেন্ট যে ডেভেলপমেন্ট, সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট আছে, সেটা আসলে সেভাবে পড়িয়েছি। একইভাবে হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে যদি আপনি 46 এবং হচ্ছে 47 এর প্রশ্ন দেখেন, তাহলে আমরা বলেছিলাম যে পিএসসি তার যে কার্যক্রম, তার যে বিহেভিয়ার, সেটা থেকে বোঝা যাচ্ছে। আমি 46 এর যখন প্রশ্ন, আমি যখন 47-এ পড়াই, তখন আমি বলেছিলাম, যারা 47 এর ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, 46 এর প্রশ্ন দেখি বলেছিলাম যে পিএসসি হচ্ছে পলিসি ড্রিভেন প্রশ্ন করতে চায়। পলিসি ড্রিভেন মানে হচ্ছে আপনার থেকে একটা পলিসি জানতে চায়, যে আমাদের এই এই জায়গায় চ্যালেঞ্জেস আছে, এই জায়গায় আমাদের সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে আপনি কিভাবে সমাধান করবেন, এই সমস্যাটা নিয়ে আপনার হচ্ছে মতামত কি, আপনার পরামর্শ কি, অর্থাৎ আপনার অপিনিয়ন বেসড, পলিসি ড্রিভেন বা পলিসি বেসড প্রশ্নগুলো বেশি আসে। ঠিক একইভাবে বাংলাদেশ বিষয়গুলিতে যদি দেখেন, ধরেন একটা টপিক হচ্ছে ধরেন তিস্তা, তিস্তা একটা টপিক। তো আমরা বলি যে আসলে মানে পত্রিকা পড়তে হবে বেশি বেশি, এটা তো অবশ্যই পড়তে হবে। দ্বিতীয়ত আমরা বলি যে বেসিক জানতে হবে, বেসিক জানতে হবে, কিন্তু আপনার প্রশ্ন যদি দেখেন দেন তিস্তা, এই তিস্তা বা হচ্ছে ধরেন এলডিসি, এলডিসি একটা টপিক। তো এই যে ধরেন এলডিসি একটা টপিক, এই এলডিসি জিনিসটা কি, এলডিসি আসলে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে, এটার একটা ডেসক্রিপশন বর্ণনা, বাংলাদেশ কবে এলডিসিতে, যেমন ডেসক্রিপটিভ বর্ণনা কি, এলডিসিতে বাংলাদেশ কবে যুক্ত গ্রহণ করে, মানে কবে যুক্ত হয়, যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ এলডিসি থেকে কি কি সুবিধা পায় বৈশ্বিকভাবে, এখন এলডিসি থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি হবে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এটাকে বলা হচ্ছে বেসিক। তাহলে এই যে বেসিক থেকে তো আপনাকে জানতে হবে। এখন এই বেসিক থেকে কি প্রশ্ন আসে?
বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসে না। তো এখন মনে করেন যে হচ্ছে ধরেন তিস্তা, এই তিস্তা চুক্তি হচ্ছে আমরা কি কি সমস্যা ফেস করতেছি ভারত বাংলাদেশের এই তিস্তা চুক্তি নিয়ে, তিস্তা নদীর হিস্সা নিয়ে কি কি, এগুলা কিন্তু প্রশ্ন, এগুলো হচ্ছে প্রশ্নের, এগুলো হচ্ছে ধরেন প্রশ্নের বেসিক, বিএএসআইসি বেসিক। তার মানে তিস্তা জিনিসটা কি, এটা হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে কি, এটার একটা ডেসক্রিপটিভ বর্ণনা, অর্থাৎ অতীত থেকে বর্তমান পর্যন্ত এইটা কিভাবে আসছে, আমরা কি কি চ্যালেঞ্জগুলো ফেস করতেছি, এগুলো হচ্ছে বেসিক। এগুলাকে হচ্ছে বেসিক, মানে এলডিসি কি, এলডিসি থেকে আমরা কি কি সুবিধা পাই, এলডিসি থেকে আমরা হচ্ছে ওই ধরেন আমরা পড়েছিলাম যে কোটা ফ্রি হচ্ছে, তারপর হচ্ছে টেরিফ ফ্রি আমরা সুবিধা পাই। এলডিসির কারণে হচ্ছে আমরা ওই যে আপনার ট্রিক্স ওয়েভিয়ার যেটা আছে, অর্থাৎ আপনার এই যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি যেটা আসছে হচ্ছে হুইপো, আন্তর্জাতিক কনসেপ্ট আসছে, এই হুইপো বা এই এলডিসি ভুক্ত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আপনার কোটা ফ্রি থাকে, আপনার হচ্ছে শুল্ক ফ্রি, আপনার প্রবেশাধিকার থাকে বিশ্বের বিভিন্ন মার্কেটগুলোতে। এলডিসির কারণে হচ্ছে ধরেন এই ঔষধ শিল্পের কারণে, ধরেন বাংলাদেশ, বাংলাদেশ তো ক্যান্সারের ওষুধ মানে উৎপাদন আবিষ্কার করতে পারবে না, বা অন্যান্য ওষুধগুলো আবিষ্কার করতে পারে না। তো যে কারণে এই ওষুধগুলো যারা আবিষ্কার করে, সেখানে বাংলাদেশ এলডিসিভুক্ত রাষ্ট্র হিসেবে এই ওষুধগুলো বাংলাদেশি ভাবে এগুলো উৎপন্ন করতে পারে। তো যে কারণে এটাকে বলা হচ্ছে মেধাস্বত্ব ফ্রি, কপিরাইট ফ্রি দেওয়া হয়। এই এলডিসির কারণে যেটা হয়, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে আপনার সহজ শর্তে ঋণ দেওয়া হয়, নন কনসেশনাল লোন যেটা আছে আইএমএফ এর, সেই সহজ শর্তে ঋণ দেওয়া হয়। তাহলে এই যে বিষয়গুলো, এগুলাকে বলে বেসিক, এগুলো আপনাকে জানতে হবে, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কি থেকে, প্রশ্ন আসবে হচ্ছে আপনার অ্যাডভান্স থেকে। তার মানে আমরা ওভার দি টাইম বলে আসছি যে বেসিক থেকে প্রশ্ন আসে, বেসিক থেকে না। এখন 46 এবং 47তম প্রশ্ন আমাকে বলতেছে যে ভাই এই যে বেসিক জিনিস যেটা, এটা আমরা সবাই জানি, এই বেসিক জিনিস হচ্ছে আমি ওয়েবসাইটে সার্চ দিলে পাই, এই বেসিক জিনিস আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে পাই। তাহলে যে বেসিক বেসিক জিনিস হচ্ছে আমি বিভিন্ন বইয়ে পাই, চ্যাট জিপিটিতে পাই, আমি ইন্টারনেটে পাই, আমি ইজিলি গুগল করলে পেয়ে যাচ্ছি, এটাকে আমি হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষায় আমি কেন বেসিক জিনিসটা আমি জাস্ট জানতে চাইবো আবার, যেটা অলরেডি সবাই জানে। এক্ষেত্রে সে অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করবে, এই যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ এই যে 26 সালে নভেম্বর উত্তরণ করবে, উত্তরণের পরে বাংলাদেশ যেই যে চ্যালেঞ্জগুলো পড়বে, এই চ্যালেঞ্জগুলো আসলে সে কিভাবে মোকাবেলা করবে, মানে ওয়ে আউটটা কি, এটার পলিসিটা কি, বাংলাদেশে একজন পলিসি মেকার হিসেবে এলডিসি উত্তরণের পরে যেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করব, এটা তো চ্যালেঞ্জ, এটা তো সমস্যা, এটার উত্তরণের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আপনার অপিনিয়ন কি, আপনার রাষ্ট্র এটাকে কিভাবে ডিল করবে, এটার পলিসিটা কি, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা আপনাকে জানতে হবে। এই যে পলিসি, আপনার রাষ্ট্র এটাকে কিভাবে ডিল করবে, এটা তো আপনি ডেসক্রিপটিভ, এটা তো আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে পারবেন না, এটা তো হচ্ছে আপনার গুগল করলে আপনি পাবেন না, কারণ বেসিকগুলো আপনি পারবেন, যেটা আসলে আপনার হিউম্যান নলেজ প্রয়োজন যেটাতে, ওইটাকে আমরা বলি যে অ্যাডভান্স। অর্থাৎ ধরেন এই যে এলডিসি থেকে উত্তরণের পর যে চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন, এখানে আপনাকে হিউম্যান ব্রেন কাজে লাগাতে হবে, আপনি একজন পলিসি মেকার হিসেবে ভূমিকা, তো যে কারণে আসলে এই অ্যাডভান্স থেকে প্রশ্ন আসে। আপনি যদি প্রশ্নগুলো খুলে দেখেন বাংলাদেশ বিষয়গুলি, দেখবেন যে এরকম পলিসি ড্রিভেন পরামর্শ আছে। ধরেন এই তিস্তা, এই তিস্তাতে এখন হচ্ছে তিস্তা ভারতের সাথে যেহেতু তিস্তা আমার ফাংশন করতেছে না, আমরা হচ্ছে যে ফাংশনালিজম পড়ানোর ক্ষেত্রে আমরা পড়েছিলাম একটা সম্পর্ক যদি ফাংশনাল না হয়, এটা যদি ফাংশন না করে, তাহলে এটার স্পিল ওভার হয় না, মানে অন্যান্য সম্পর্কগুলা প্রভাবিত হয় না, প্রসারিত হয় না, এটা আমরা পড়াবো। তো এই যে তিস্তা, আমরা দেখি যে এটা ভারতের সাথে এই সম্পর্কটা ফাংশনাল না, এটা ফাংশন হয় না, যে কারণে ভারতের সাথে অন্যান্য সম্পর্কগুলো, অন্যান্য নদী নিয়ে যে সম্পর্কগুলো, সেটা ফাংশনাল হচ্ছে না, তার মানে এটা নন ফাংশনাল। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনার প্ল্যান নিয়েছে। তাহলে এই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়েছে চীনের সাথে, তো তিস্তা মহাপরিকল্পনা প্রথমে ভারতের সাথে কাজ করে না, এটা বেসিক জিনিস। তিস্তাতে কি কি সমস্যা, এটা আমাদের ডেসক্রিপটিভ জিনিস। তিস্তার কাজ করে না দেখে, ভারতের সাথে ফাংশন করা দেখে আমরা চীনের দিকে আগাইছি, যেটাকে বলা বলা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা। কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে আপনি পারবেন, এগুলো হচ্ছে নেটে পারবেন, এগুলো আপনি পত্রিকা দেখলে পারবেন। কিন্তু আপনার প্রশ্ন আসবে অ্যাডভান্স থেকে, যেটা আসলে হিউম্যান, এখানে আসবে এই যে তিস্তা, আমি ইন্ডিয়াকে রেখে যে আমি চায়নার দিকে শিফট হচ্ছি, এই যে ইন্ডিয়া চায়না শিফটের কারণে আমার এখানে জিওপলিটিক্যাল টেনশন কি কি হইতে পারে, এবং বাংলাদেশ চায়না এবং ভারতকে ব্যালেন্স করে কিভাবে হচ্ছে এই চুক্তিটা বাস্তবায়ন করতে পারে এবং এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ আপনার কাছে পরামর্শ, মতামত, এগুলো জানতে চায়। তার মানে হচ্ছে পরীক্ষায়, রিটেন পরীক্ষায় বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি সবসময় মনে রাখবেন যে বেসিক জিনিস যেটা আছে একটা টপিকের, ডেসক্রিপটিভ জিনিস যেটা আছে একটা টপিকের, সেটা তো আপনি অবশ্যই জানবেন। জানার পাশাপাশি আপনাকে অ্যাডভান্স যেটা, যেটা আসলে হিউম্যান নলেজ প্রয়োজন, হিউম্যান অপিনিয়ন প্রয়োজন, সেই জিনিসটা থেকে এখন প্রশ্ন আসে। আপনি 46 47-এর বাংলাদেশ বিষয়গুলির দুইটা প্রশ্ন নেবেন, 46 47, আন্তর্জাতিক বিষয়গুলির দুইটা প্রশ্ন নেবেন 46 47, দেখবেন যে এটারই একটা রিপ্লিকা। তার মানে হচ্ছে আপনার যে কোনো টপিকের
বেসিক জিনিসটা আপনাকে জানতে হবে, পাশাপাশি অ্যাডভান্স জানতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কিভাবে, এখন আপনি বলুন যে ভাই বেসিকও জানবো আবার অ্যাডভান্সও জানবো, 2 মাসের সময় করি, 4 মাস। এই ক্ষেত্রে আপনার যেহেতু 4 মাস সময় আছে, এক্ষেত্রে আপনার প্রিলি খুবই চ্যালেঞ্জিং। তো যে কারণে আমি আপনাদেরকে ওই যে প্রিলি রিটেনের যে ক্লাসটা, ওখানে প্রিলির যে শিডিউলটা দেখিয়েছিলাম, প্রিলির শিডিউলটা কোথায়, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে যেটা করব, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলীর এই 300 মার্ক যেটা আছে, এই 300 মার্কের ক্ষেত্রে আপনার এই যে বেসিক জিনিসটা, ডেসক্রিপটিভ জিনিসটা এবং হচ্ছে সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট বিষয়টা, এটা নিয়ে মোট 24টা ভিডিও, মাত্র 24টা ভিডিও, যেটা আমি 47তম লেকচারে পড়িয়েছি, ক্লাসে পড়িয়েছি। আপনাদের গ্রুপে সিরিয়াল বাই সিরিয়াল এখানে লেখা আছে। এই যে ধরেন ডিসেম্বর মাস, এই মাসটা পাচ্ছেন জানুয়ারি, আর হচ্ছে ফেব্রুয়ারি, ধরেন রেজাল্ট দিবি ফেব্রুয়ারি 10 তারিখে, তার মানে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত প্রথম সপ্তাহ আমরা ধরি। ধরেন আপনার প্রিলিমিনারি রেজাল্টের আগে হচ্ছে আপনি কয়দিন সময় পাচ্ছেন, এই ডিসেম্বর মাসটা পাচ্ছেন, জানুয়ারি মাসটা পাচ্ছেন, ফেব্রুয়ারি মাসটা পাচ্ছেন। এখন প্রিলিতে আপনার বেশি ফোকাস দিতে হচ্ছে। প্রিলিতে ফোকাস দিতে গিয়ে আবার যদি রিটেনে একদম সময় আপনি 30% সময় যদি না দেন, তাহলে প্রিলি টিকার পরেও আপনার চ্যালেঞ্জ থেকে যাচ্ছে, আপনি 60 দিনে কভার করতে পারবেন না। আবার রিটেনে বেশি সময় দিতে গিয়ে আপনি যদি প্রিলি পাস না করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি বিসিএস জার্নি থেকেই ছিটকে পড়ছেন। তো যে কারণে আপনাকে অবশ্যই একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আপনার টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইফিশিয়েন্ট হতে হবে, আপনাকে ভেরি ক্যালকুলেটিভ হতে হবে, আপনাকে টপিক সিলেকশনে, আপনাকে পড়াশোনার দিক নির্দেশনায় আপনাকে খুব ভালো এফিশিয়েন্ট, আপনাকে দক্ষ হইতে হবে, আপনাকে খুবই ডেক্সট্রাস হতে হবে। তো এই জায়গা থেকে আপনি ফুল রিটেনও সময় দিতে পারবেন না, যেহেতু পিলি পাস করতে হবে চ্যালেঞ্জিং। আবার পিলি পাসের জন্য রিটেন একদম ছেড়ে দিয়ে রিটেন না পড়ে আপনি কিন্তু আগাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি কষ্ট করে পিলি পাস করে রিটেন গিয়ে আবার ধরা খাবেন। এক্ষেত্রে হচ্ছে আমি যেটা এইভাবে সাজিয়েছি, এই ক্ষেত্রে হচ্ছে ধরেন এই যে ডিসেম্বর মাস, আর এই যে জানুয়ারি মাস, আর হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ জানুয়ারি 30 তারিখে যদি পরীক্ষা হয়, 10 তারিখ ফেব্রুয়ারি 10 তারিখে যদি রেজাল্ট দেয়, এই যে মাঝখানে 10 দিন সময় আপনার থাকতেছে, তার মানে এই দিক দিয়ে 10 দিন আর এই দিক দিয়ে হচ্ছে 2 মাস। প্রিলি রিটার্ন রেজাল্ট, প্রিলি রেজাল্টের আগে হচ্ছে আপনি 2 মাস 10 দিন সময় পাচ্ছেন। এই 2 মাস 10 দিন আপনি যেটা করবেন, এই যে আমরা কি করব, প্রত্যেকটা এই যে দেখেন এখানে টপিক আছে, আন্তর্জাতিক সিলেবাস বিশ্লেষণ, কোর্সের আউটলাইন, এটার প্রশ্ন কিরকম, ট্রেডিশনাল রিসেন্ট ট্রেন্ডস, সহায়ক বই কি 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 পড়বো, কোথায় পড়বো, এটা নিয়ে একটা ভিডিও আছে। এটা ধরেন 7 তারিখ 12 25 রাতে ধরেন 9টা বাজে, কয়টা দেওয়া আছে সময়, এই যে 9টা, কি কি বার, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি। ধরেন রবিবারে, ধরেন এই 7 তারিখ রবিবারে হচ্ছে এই যে আন্তর্জাতিকের সিলেবাস বিশ্লেষণ, কোর্স আউটলাইন কি কি আসে, রিসেন্ট ট্রেন্ডে কোথায় কোথায় চেঞ্জ আসছে, এটা নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া হবে। এটা কি করবেন, ধরেন এটা 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও। তাহলে আপনি কি রবিবারে 9টা বাজে যখন আপলোড দিবে, রাতের মধ্যে 1 ঘন্টা 30 মিনিট না, আপনি কি 1 ঘন্টা সময় খুঁজে পাবেন না, যে 1 ঘন্টায় হচ্ছে আপনি ভিডিওটা দেখে ফেলতে পারবেন? 1 ঘন্টা 30 মিনিটের হলো, আমি 1 ঘন্টা কেন বলেছি, এই যে এটা যেহেতু রেকর্ড ভিডিও, আপনি ভিডিওর ওখানে অপশন আছে, প্রয়োজনে আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, অপশন আছে যে আমরা ভিডিও যখন দেখি, ফেসবুকে যখন আপনি রিলস দেখেন, ইউটিউবে যখন ভিডিও দেখেন, তখন এটার স্পিড মোড সাধারণত ধরেন 1.0 থাকে। আপনি কি করবেন, এটার রেকর্ড ভিডিও যেহেতু পিন পোস্টে সিরিয়ালে থাকবে, আপনি এই ভিডিওটা 9টায় আপলোড হবে, আপনি যাবেন গিয়ে ওখানকার স্পিড মোডে এটাকে 1.5 অথবা 1.8 অথবা 2.0 করে স্পিড মোড যখন বৃদ্ধি করে দেখবেন, তাহলে 1.5 ঘন্টার ভিডিও আপনি 1 ঘন্টা দেখে শেষ করে ফেলতে পারতেছেন। দ্বিতীয়ত সুবিধা হচ্ছে আপনি 1.5 ঘন্টার ভিডিও স্পিড মোড বাড়িয়ে 1 ঘন্টায় দেখে ফেলবেন, তার মানে হচ্ছে আপনি পুরো একদিনের 1 ঘন্টা অবশ্যই আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়াবলিতে আপনি দিতে পারবেন সপ্তাহে 3 দিন। কোন 3 দিন? প্রতি রবি মঙ্গল বৃহস্পতি। এই 3 দিন রিটেনের জন্য বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী 300 মার্কের জন্য আপনি 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় রাখবেন। কিসের জন্য? 1 ঘন্টায় হচ্ছে ওই যে স্পিড মোড বাড়িয়ে 1-1.5 ঘন্টায় ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনার হচ্ছে নোট করতে হবে না, যে ভিডিও দেখবেন পজ করে আবার নোট করবেন, তাহলে আপনার সময় লেন্দি হবে। আপনাকে প্রিপারেশন নিতে হবে খুবই ফ্রুটফুল ওয়েতে, অল্প সময়ের মধ্যে অধিক পড়াশোনা করতে হবে এবং কার্যকরী ওয়েতে। তার মানে ভিডিওটা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, একদম ফুল মনোযোগ রাখবেন ভিডিওটা যখন দেখেন, একদম চোখেরও মনোযোগ রাখবেন, কানেরও মনোযোগ রাখবেন। দেখার পরে ওইটার যে একটা পিডিএফ থাকবে সাথে, ওই পিডিএফটা হচ্ছে একবার জাস্ট আপনি রিডিং, ওই পিডিএফটাই হচ্ছে আপনার নোট। এটার যে হচ্ছে স্লাইডটা থাকবে ওটা দিয়ে দিব, পিডিএফটা ওইটা হচ্ছে আপনি একবার রিডিং করবেন। ঠিক একইভাবে ধরেন আবার মঙ্গলবারে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে একটা ভিডিও দেওয়া হবে 1.5 ঘন্টার, ওইটা আপনি স্পিড মোড বৃদ্ধি করে দেখবেন। দেখার পরে ওইটার যে পিডিএফটা আছে, পিডিএফটা ডাউনলোড করে ওইটা এক নজর দেখবেন। ঠিক একইভাবে ধরেন আন্তর্জাতিক বিষয়াবলীর কনসেপচুয়ালের প্রথম অধ্যায়, মোট 7টা অধ্যায় আছে কনসেপচুয়াল। তো এরকম 7টা অধ্যায়ের 7টা ভিডিও দেওয়া হবে, 7টা ভিডিওর সাথে 7টা পিডিএফ দেওয়া হবে। তার মানে হচ্ছে আপনি সপ্তাহে 3 দিন আপনাকে রাখতে হবে
1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়ার জন্য, যে 1.5 ঘন্টা 2 ঘন্টায় আপনি এই 300 মার্কের যে বেসিক যেটা আছে, সিলেবাস যেটা আছে, ডেসক্রিপটিভ যেটা আছে, সেটা হচ্ছে আপনি পড়ে ফেলবেন। ঠিক এইভাবে হচ্ছে ধরেন আমার রিটার্নের এই সিলেবাসটা সাজানো। আপনাদের ওই ক্যাটাগরি ওয়াইজ যেটা দেখিয়েছি প্রিলিমিনারিতে যেভাবে সহজ করে ক্যাটাগরি, আমার রিটেনেও এইভাবে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভিডিওগুলো আপলোড হবে, যেটা আপনার সাইকোলজিক্যালি মনে রাখতে হেল্প হবে। তো এখানে পুরো দেওয়া আছে, ধরেন এই যে বাংলাদেশ বিষয়াবলীর এই যে লৈঙ্গিক ইস্যু উন্নয়ন নিয়ে ধরেন একটা ভিডিও আপলোড হবে, এটার সাথে একটা পিডিএফ দেওয়া হবে। তো আপনি ভিডিওটা স্পিড মোড বাড়িয়ে মনোযোগ দিয়ে শুনবেন, তারপর হচ্ছে পিডিএফটা একবার দেখে নিলেন। তো এভাবে হচ্ছে মোট পিডিএফ 28টা পিডিএফ এর মতো থাকবে, আর ভিডিও থাকবে ধরেন 24 থেকে 25টা। এটা করলে আপনার কি হবে, এই যে বিসিএস এর আন্তর্জাতিক আইআর এবং হচ্ছে বিডি, আইআর হচ্ছে 100 আর আন্তর্জাতিক হচ্ছে বাংলাদেশ হচ্ছে 200, এই 300 মার্কের যে সিলেবাস আছে পিএসসির, এই সিলেবাসটা আপনার মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। পুরো সিলেবাসের যে টপিক আছে সিলেবাস কাভার হয়ে যাচ্ছে, আপনার বেসিক যে জিনিসগুলো যে জানাশোনা এটা কাভার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার এই ইয়াতে এই 20 মানে 25 থেকে 26টা ভিডিও শোনা আর হচ্ছে 26টা লেকচার শিট এক নজর দেখাতে হচ্ছে আপনার পুরো বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীর যে সিলেবাসটা প্রাথমিকভাবে বেসিক জিনিসটা আপনার ডেভেলপ হয়ে যাচ্ছে, সিলেবাসটা জানাশোনা হয়ে যাচ্ছে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার জানা হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আপনি যেটা করব, আমরা প্রিলির রেজাল্ট যেদিন দিবে, ধরেন 10 ফেব্রুয়ারি প্রিলির রেজাল্ট দিবে, 10 ফেব্রুয়ারি, আমরা হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে আপনাদের পরীক্ষা ধরেন 9 এপ্রিলে, তার মানে আমরা 5 এপ্রিল পর্যন্ত রাখি, মানে 15 ফেব্রুয়ারি থেকে 5 এপ্রিল, এই যে মাঝখানে 2 মাস সময়, এই 2 মাস সময় আমরা কি করব, এই যে আমরা বলছি যে প্রশ্ন আসে অ্যাডভান্স লেভেল থেকে, এই যে প্রত্যেকটা টপিকের আপনি তো একবার শেষ করেছেন, আবার হচ্ছে এই প্রত্যেকটা টপিক নতুন 2 মাসের আবার এরকম 26টা ক্লাস আমরা করব, 26টা ক্লাসের আমরা শিডিউল দিব এখানে, আবার 26টা পিডিএফ থাকবে সমৃদ্ধ হইতে। এটা যেটা করবো এখানে সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট যেটা আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের করণীয় পলিসি ড্রাইভেন যেগুলো আছে, এবং সাম্প্রতিক এই যে গত এই 4 মাসে, এই আপনার অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাসের যে রিসেন্ট যে বিষয়গুলো আছে এগুলো সহ আমরা অ্যাডভান্স লেভেলে তখন আবার সিলেবাসটা, পুরো সিলেবাসটা হচ্ছে আমরা আবার কভার করব। তখন আপনার যেটা হবে, এই যে 300 মার্কের একটা কম্প্যাক্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে আপনার হয়ে যাবে। এক্ষেত্রে আসলে এইটা কখনোই এক্সপেক্ট করবেন না যে হচ্ছে বিসিএসে আপনি একটা জিনিস একটা শিটে, একটা স্লাইডে, একটা বইয়ে যেভাবে আপনি পড়েছেন পরীক্ষার প্রশ্নে ঠিক ওইভাবেই পাবেন, ওইভাবেই লিখতে হবে। একজন বিসিএস রিটেন ক্যান্ডিডেট হিসেবে এটা কখনোই ভাববেন না যে আপনার ফুল 100 মার্কস কমন থাকবে, আপনার ঠিক যেভাবে পড়ে গেছেন পরীক্ষার হলে ওইভাবেই থাকবে। আপনার যেটা করতে হবে, আপনার এই যে ব্লাঙ্ক যে মাথা আছে, আমরা হচ্ছে ওই যে টু ট্রিয়েটাইজ বইয়ে পড়েছিলাম পলিটিক্যাল সায়েন্সে, এই ব্ল্যাঙ্ক মাথা হচ্ছে মানুষের নলেজ হচ্ছে, সে বলতেছে যে এই যে আমাদের মাথা হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক থাকে ছোটবেলায় যখন জন্মগ্রহণ করি, তখন হচ্ছে ধরেন আমাদের চোখ দিয়ে আমরা কিছু দেখলে মাথায় কিছু ইনপুট যায়, আমাদের কান দিয়ে যা শুনি মাথায় কিছু ইনপুট যায়, আমরা হচ্ছে পঞ্চেন্দ্রিয় দিয়ে হচ্ছে আমরা যেটা করি ভিজিবল ইনভিজিবল যেটা এখান থেকে কিছু যায়, আমাদের সেন্স থেকে কিছু যায়। এভাবে হচ্ছে আপনার ধরেন পত্রিকার পড়লেন, আপনি টিভি দেখলেন, সেখান থেকে আপনার কিছু ইনপুট যায়। এভাবে আপনার এই ব্ল্যাঙ্ক মাথাটা যখন পরিপূর্ণ থাকবে, মানে আপনার পুরো টপিক সম্পর্কে, সিলেবাস সম্পর্কে, অ্যাডভান্স সম্পর্কে মোটামুটি জানাশোনা যখন মাথাটা পরিপূর্ণ থাকবে, রিটেনে গিয়ে আপনার যেই প্রশ্নই আসুক না কেন সবগুলো থেকে ধারণা করে আপনি একটা নিজের মতো করে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। কারণ পিএসসির হচ্ছে যেই প্রশ্ন, এই প্রশ্নতে আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি যেভাবে পড়ে যাবেন ঠিক সেভাবেই লিখবেন, যেভাবে পড়ে যাবেন সেভাবেই আসবে। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রস্তুতিটা সুন্দর থাকতে হবে, যে প্রশ্নই আসুক না কেন ওইটা থেকে যেন আপনি নিজের মতো করে নিজের এবিলিটি দিয়ে সেটা লিখতে পারেন। তো এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে। তো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রিটেনের যে ভিডিওগুলা, ধরেন হচ্ছে আমার 25টা ভিডিও বা 24টা ভিডিও, আবার হচ্ছে ধরেন লেকচার শিট ধরেন 26টা, এটার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে এই যে ডিসেম্বর মাস যেটা আছে, এই ডিসেম্বর মাসে ধরেন 15টা ভিডিও দেওয়া হবে, এই 15টা ভিডিও আপনি ডিসেম্বরে দেখে ফেলেন, মানে প্রত্যেক দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে দেখে ফেলেন। তারপরে জানুয়ারি মাসের যেহেতু 30 তারিখে পরীক্ষা, আমার পরামর্শ থাকবে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যেই ভিডিওগুলো দেওয়া হবে এগুলো হচ্ছে আপনি এখন শেষ করে ফেলবেন। তারপরে জানুয়ারির এই 15 থেকে 30 তারিখ পর্যন্ত যে ভিডিওগুলো দেখবেন ওই সময় হচ্ছে আপনি রিটেনের কোনো প্রস্তুতি আমার পরামর্শ থাকবে তখন নেবেন না, তখন শুধু প্রিলি ফোকাস থাকবে, বারবার রিভিশন দিবেন। এই জানুয়ারি অর্থাৎ আপনি পুরো ডিসেম্বর মাসের ভিডিওগুলো তো দেখবেন,
তারপরে জানুয়ারি 30 তারিখে যেহেতু পরীক্ষা, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো দেখে ফেলবেন। আর এই 15 তারিখ থেকে রিটেনের ভিডিও দেখবেন না। তখন যেটা করবেন, এই যে 30 তারিখে যে আপনি পরীক্ষা দিয়ে ফেললেন প্রিলিমিনারি, তারপর হচ্ছে আপনার রিটেনের রেজাল্ট দিবে, প্রিলির রেজাল্ট দিবে হচ্ছে 10 ফেব্রুয়ারি। এই যে মাঝখানে যে 10 দিন সময় পাইতেছেন, এই 10 দিনে হচ্ছে আপনি এই 15 দিনের যে ভিডিওগুলো আছে, যে স্লাইডগুলো আছে, এগুলো হচ্ছে আপনি দেখে ফেলবেন। তার মানে আপনার আউটলাইনটা এভাবেই সাজাবেন যে আপনি জানুয়ারির 15 তারিখ পর্যন্ত প্রিলিরিটি মোটামুটি পড়বেন, রিটেন 15 তারিখের পর থেকে বাকি 15 দিন শুধুমাত্র আপনি যেটা করবেন, এই 15 দিন যেটা করবেন শুধুমাত্র প্রিলি পড়বেন। আর এই 15 দিনের যে পড়াগুলো জমে যাচ্ছে এগুলো হচ্ছে আপনি এই প্রিলির পরীক্ষার থেকে প্রিলির রেজাল্ট দেওয়ার মাঝখানে যে 10 দিন থাকবে, ওই 10 দিনে হচ্ছে দিনে আপনি 2টা ভিডিও ভিডিও করে আপনি দেখে ফেলতে পারবেন ইজিলি। তো এটা হচ্ছে মোটামুটি রিটেনের আউটলাইন। তো এই যে এটাও আমি হচ্ছে পিডিএফটা আপনাদের দিয়ে দিব। এটা হচ্ছে আমি পিডিএফটা হচ্ছে ক্লাসে দিয়ে দিব। তো এটা প্রিলি রিটেন আমি হচ্ছে 2টা গ্রুপই দিয়ে দিব। যারা প্রিলিতে ভর্তি হয়েছেন তাদেরকে প্রিলির জন্য, রিটেনের জন্য আউটলাইনটা দিয়ে দিব। আপনারা হচ্ছে চাইলে এই আউটলাইনটা ফলো করতে পারেন, আপনারা যখন পড়বেন প্রস্তুতি নেবেন এই আউটলাইন অনুযায়ী। আর রিটেন যারা ভর্তি হয়েছেন তাদেরকেও এই রিটেনের আউটলাইনটা দিয়ে দিব। তো 2টা গ্রুপই আমি হচ্ছে পিডিএফগুলো দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আউটলাইন ক্লাস। আজকের সময় আর বেশি না নেই। তো আমাদের প্রিলি প্রিপারেশন হচ্ছে 75 মার্কস, প্রিলি হচ্ছে 75, রিটেন হচ্ছে আমার 300। এই যে 375 মার্কসের যে প্রিপারেশন, এক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলা যে রচনা আসে, বাংলা রচনা যেমন এবার সাহিত্য থেকে আসছে, যে বাংলা সাহিত্যে তারুণ্য, তার মানে এটা দ্বারা আপনার সাহিত্যিক নলেজ কতটুকু আছে। কাজী নজরুল ইসলাম তার সাহিত্য মানে তারুণ্য নিয়ে কি লিখেছেন ধরেন, বা হচ্ছে জীবনানন্দ দাশ তারুণ্য নিয়ে কি লিখেছেন, অথবা তরুণ যেই কবিগুলো যারা ছিল সুকান্ত ভট্টাচার্য, তারা হচ্ছে তারুণ্য নিয়ে কি লিখেছেন এইভাবেও লিখতে পারেন। অথবা আপনার আধুনিক যুগে তরুণদের নিয়ে কি কি লেখা হয়েছে, মধ্যযুগে কি কি লেখা হয়েছে, তারপর প্রাচীন যুগে কি কি, এটা যে যেভাবে ক্যাটাগরিতে আপনি লিখতে পারেন। মানে এটা হচ্ছে আপনার সাহিত্য যাচাই করার জন্য আপনার আসছে রচনাটা। কিন্তু তার আগের বছরের রচনাগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে এই যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর যে টপিকগুলো আছে সেগুলো থেকে রচনা আসছে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে রচনা আসছে, তারপরে ধরেন হচ্ছে আইসিটি নিয়ে রচনা আসছে, তারপরে ধরেন যে বাংলাদেশের যে বিষয়গুলো আছে অর্থনীতি নিয়ে রচনা আসছে, বাংলাদেশের মেগা প্রজেক্ট নিয়ে রচনা আসছে। তার মানে হচ্ছে রচনা বাংলাদেশ বিষয়াবলীতে যদি বাংলা সাহিত্য নির্ভর আসে তাহলে তো সাহিত্য থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি বাংলাদেশ বিষয়াবলী টপিক থেকে আসে তাহলে তো আপনার ভাগ্য ভালো যে বাংলাদেশ বিষয়াবলীর যে পড়াশোনা সেখান থেকে আপনার রচনা আনসার করতে পারবেন। একইভাবে ইংরেজি যে রচনা থাকে, ইংরেজি রচনাও বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যে রচনা, যে টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে, অর্থাৎ আইসিটি থেকে, তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে, তারপর কৃষি থেকে, বাংলাদেশের ইকোনমি থেকে, গার্মেন্টস থেকে, প্রবাসী শ্রমিক থেকে। তো যদি এই ধরনের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী টপিক থেকে রচনা আসে তাহলে রচনার কিন্তু আপনার এখানে 90 মার্কস, হিউজ। তো এবার যেটা হয়েছে, ধরেন আমি আইসিটি একটা অধ্যায় বাংলাদেশ বিষয়াবলীতে একদম বিস্তারিত পড়িয়েছিলাম, এটা আইসিটির বেসিক, ওই যে আগের বিগত সরকার যেমন আইসিটিতে ফোকাস দিয়েছিল ওই আইসিটি না, মানে বহির্বিশ্বে আইসিটিটার সাথে তারা কিভাবে অ্যাডপ্ট করতেছে, কিভাবে অভিযোজন করতেছে, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়া, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ কিভাবে এআই রিলেটেড ইথিক্স তৈরি করতেছে, একদম রিসেন্ট ডেভেলপমেন্টগুলো, এবং এই আইসিটিকে কেন্দ্র করে যে ডিজিটাল ডিভাইড হচ্ছে এগুলো ধরে ধরে হচ্ছে আমি পড়িয়েছিলাম। তো এই কারণে এবার দেখবেন যে ইংরেজি যে প্যাসেজটা আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, তারপর ইংরেজিতে রচনা ডিজিটাল ডিভাইড নিয়ে, তো মোটামুটি ওই ক্লাসটা যারা ভালো করে করেছিল, যারা রিভাইজ দিতে পেরেছিল, তারা জানিয়েছে তারা এটা আনসারটা খুবই ভালো করতে পারছে এই শীটটা থেকে, এই ক্লাসটা থেকে, স্লাইডটা থেকে। তো এই ক্ষেত্রে আমার এই 375 মার্কসের সাথে আমার যদি ভাগ্য ভালো থাকে, বাংলা ইংরেজি যে রচনা আছে 90 মার্কস, সেটাও অনেকটা আমার হেল্পফুল হবে। মানে একদম হুবহু আসবে এটা আমরা কখনোই বলবো না যে হেল্পফুল হবে। আর বিসিএস এ সবসময় কমন আসবে, একদম হুবহু যেভাবে পড়ছেন ওইভাবে আসবে, এই ধরনের ধারণা নিয়ে বিসিএস এ আসলে চিন্তা করা উচিত না। তো এই ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে হচ্ছে রচনা, আর হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে ওভারঅল আউটলাইন ছিল। তো আমাদের আজকে প্রথম ক্লাস ছিল, এই ক্লাসটি হচ্ছে আপনারা যারা ভর্তি ছিলেন তারা তো আছেনই, আর যারা হচ্ছে ভর্তি হন নাই তাদের জন্য ক্লাসটা উন্মুক্ত ছিল প্রথম ক্লাস। আর বাকি ক্লাসগুলো এখন থেকে প্রিলির ক্লাসগুলো প্রিলির গ্রুপে হবে, রিটেনের ক্লাসগুলো রিটেন গ্রুপে হবে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আপনাদের হচ্ছে আর আজকে কোনো প্রশ্ন যদি না থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটা, আমরা রেকর্ড ভিডিওটা অবশ্যই 2টা গ্রুপে আজকে রাতের মধ্যে আপলোড দিয়ে দিব, ক্লাস রুটিনগুলোর পিডিএফটাও দিয়ে দিব এটা। আর হচ্ছে যারা নতুন করে ভর্তি হওয়ার জন্য অনেকে মেসেজ দিয়েছেন, সবার মেসেজ দেওয়া একটু টাফ। আপনারা হচ্ছে যেটা করবেন,
মানে ওই কমেন্ট না করে হচ্ছে যারা ভর্তি হইতে চান তারা সরাসরি হচ্ছে মানে আইডিতে ট্যাক্স দিবেন, মেসেজ দিবেন, তাহলে আমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন তিনি হচ্ছে রিপ্লাই দিতে সহজ হয়, কিন্তু কমেন্ট করলে এটা আমার জন্য রিপ্লাই দেওয়া খুবই টাফ হয়ে যায়। তো যারা নতুন করে ভর্তি হবেন, প্রত্যেকটা ভিডিওর হচ্ছে প্রথম আজকে লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসটা হচ্ছে যেটা হবে লাইভ ক্লাস শেষ, এই ক্লাসটা লাইভ ক্লাস ফেসবুক 14 দিন পর পরে হচ্ছে ধরেন ডিলিট করে দেয়, আমরা এটারই ক্লাস শেষে এটার একটা রেকর্ড ভিডিও আমরা গ্রুপে আপলোড দিব, দিয়ে হচ্ছে গ্রুপের যে পিন পোস্ট থাকবে একটা অ্যানাউন্সমেন্ট, ওই পিন পোস্টে এই ভিডিওটা থাকবে, সাথে সাথে এই ভিডিওটার রিলেটেড যে পিডিএফ থাকবে ওই পিডিএফগুলো থাকবে। একইভাবে দ্বিতীয় ক্লাস যখন হবে লাইভ ক্লাস, ওই লাইভ ক্লাসটা যেহেতু ফেসবুক পরে ডিলিট করে দিব, ওইটার একটা রেকর্ড ভিডিও আপলোড দিয়ে ওইটার সাথে যে পিডিএফটা সেটা আপলোড দিয়ে এভাবে সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো থাকবে। তো যারা হচ্ছে ভর্তি হবেন তারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর বিশেষ করে 51তম বিসিএস যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমি এই কোর্সটাতে ভর্তি হব কিনা। তো 51তম বিসিএস এর ক্ষেত্রে আসলে পড়াশোনা একই, এক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে ভর্তি হওয়ার পরে এই যে এপ্রিল পর্যন্ত হচ্ছে ক্লাস করে, পরবর্তীতে হচ্ছে আপনাদের 51তম বিসিএস পর্যন্ত এই ক্লাসগুলো প্রিলিগুলো এগুলো বারবার রিভিশন দিতে থাকবেন, এগুলোর সাম্প্রতিক যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলোও দেখবেন, রিটেন পুরো সিলেবাসটাও কভার হয়ে যাবে, আর পরীক্ষার আগে কেবলমাত্র সাম্প্রতিকগুলা দেখলেই হচ্ছে হবে। এই ছিল আজকের পুরো ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত কমেন্টে করেন, আর যারা জুমে আছেন তারা হচ্ছে জুমে করলেই হবে। ইসমাইল ভাই, ফেসবুকে আপনার যাদের প্রশ্ন থাকে একটু দ্রুত হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিলেই হবে, আমরা ক্লাসটি শেষ করছি। আর জুমে যারা যুক্ত হয়েছেন তারা জুমে প্রশ্ন করতে পারেন। একটু জুমে দেখেন তো কেউ প্রশ্ন করেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বইয়ের কথাটা যেটা হচ্ছে আমরা এই বইয়ের হচ্ছে প্রথমত হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর যে বই, আর হচ্ছে প্রিলিমিনারির 4টা বিষয়ের যে বই, তাহলে এই বইয়ের হচ্ছে কি কি বই এটার তালিকাটা হচ্ছে আপনাদের এই যে যে স্লাইডটা মানে পিডিএফটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে, ওই পিডিএফ এর মধ্যে আমি হচ্ছে বইগুলো দিয়ে দিচ্ছি, পিডিএফ এর মধ্যে বইয়ের তালিকাটা দিয়ে দিচ্ছি কি কি বই নেবেন, এবং সাথে হচ্ছে 2টা মানচিত্র নিতে হবে, এবং আমি সবগুলো মানচিত্র দেখলাম। তো ওই মানচিত্র হচ্ছে কি কোন 2টা মানচিত্র, বাংলাদেশের জন্য একটা, আন্তর্জাতিকের জন্য একটা, আর পিলির জন্য এই 75 মার্কের জন্য কি কি বই, আর রিটেনের জন্য কি কি বই, ওটা হচ্ছে আমি আপনাদের পিডিএফ এর সাথে ওখানে দিয়ে দিচ্ছি তালিকাটা। আরেকটা হচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে আমার যে স্লাইডগুলো থাকবে বা যে পিডিএফগুলো থাকবে, মোটামুটি এগুলোর মধ্যেই হচ্ছে সব কিছু কাভার হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিলির ক্ষেত্রে, ধরেন প্রিলিতে আমরা বলছি যে যেটা বেসিক, প্রিলিতে হচ্ছে একটা হচ্ছে বেসিক থেকে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে হুবহু সিলেবাস থেকে বা টপিক থেকে, সিলেবাস বা টপিক থেকে। এখন এই যে বেসিক আর টপিক থেকে যেই প্রশ্নটা আসে, তার মানে এই প্রশ্নটা সবার জন্য কমন, এবং আমরা বলেছিলাম যে প্রিলিমিনারিতে এই কমন প্রশ্ন যেটা বাকি সবাই পারবে, ওই প্রশ্নটা যদি আমি ভুল করে আসি, ওই প্রশ্ন যদি আমার নেগেটিভ মার্কিং আসে, তার মানে হচ্ছে আমি প্রিলি থেকে বাদ পড়ে যাব, কারণ কঠিন প্রশ্ন পাইলে আপনি প্রিলি পাস করতে পারবেন না, সবাই যেটা পারে সেটাকে আপনাকে অবশ্যই পারতে হবে। তো এক্ষেত্রে বেসিক যেগুলো আসে, তো এক্ষেত্রে কমন যেগুলো আসে এগুলো আপনি দেখবেন যে বাজারে যে প্রচলিত জব রিলেটেড যে বইগুলো আছে, এগুলো হচ্ছে সবগুলাতেই ওই কমনগুলো থাকে, বেসিক এবং হচ্ছে টপিক বেসড যে প্রশ্নগুলো আসে, গতানুগতিক ট্রেডিশনাল, ওই প্রশ্নগুলো আপনার সব বই থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে আপনি ধরেন 20 পৃষ্ঠা পরে হচ্ছে আপনি একটা বেসিক কমন পাবেন, নাকি হচ্ছে 10 পৃষ্ঠা পরে ওই একটা ওই সেম বেসিক, ধরেন একটা প্রশ্ন আসছে বেসিক, যেটা হচ্ছে আপনি ধরেন একটা জায়গায় আপনি 20 পৃষ্ঠা পরে ওই বেসিকটা পারতেছেন, আরেকটা জায়গায় আপনি 10 পৃষ্ঠা পরে ওই বেসিক জিনিসটা পারতেছেন, তার মানে আপনি কোনটা পড়বেন, যেহেতু সময় কম, তাহলে যেটাতে 10 পৃষ্ঠা পরে আমি ওই বেসিকটা পারতেছি, যেটা অন্যরা ধরেন 20 পৃষ্ঠা পরে পারতেছে, তাহলে আমি তো এই ছোটটাই যাবো, যেতে আমার টাইম কনজিউমিং হবে, কম হবে সেটা। তো আমি আসলে যেটা করব আপনাদেরকে ওই বইয়ের যে লিস্টটা দিব ওখান থেকে আপনি বই কিনবেন, পাশাপাশি হচ্ছে আমার যে পিডিএফগুলো যেটা থাকবে, এই পিডিএফগুলো আসলে যে স্লাইডগুলো থাকবে এটা ভালো করে দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বেসিক যেগুলো আছে টপিক রিলেটেড যেগুলো আছে সেটা আমি চেষ্টা করবো যে শর্ট ওয়েতে, যে ধরেন আপনার পিএসসি পুরো রিশাফল হয়েছে 5ই আগস্টের পরে,
তার মানে হচ্ছে পুরো নতুন একটা ট্রেন্ডে তারা প্রশ্ন করতেছে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আপনার টপিক সিলেকশনে পরিবর্তন আসছে, যে কোন টপিক তারা চুজ করবে, কোন টপিক চুজ করবে না। তো এই পরিবর্তনগুলো মাথায় নিয়ে আসলে ওই ধরনের বই কিন্তু, মানে বই দেখবেন যে আগেরগুলো সেম ঠিকই আছে, জাস্ট সাম্প্রতিক কিছু বিষয়ে যে প্রশ্নগুলো হয়েছে গত 6 মাসে সেগুলো যুক্ত করে বইগুলো আসলে মার্কেটে আছে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই পরিবর্তিত সিচুয়েশনে পিএসসি রিশাফল, টপিক, তারপরে হচ্ছে গভর্নমেন্ট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, টপিক সিলেকশনের নতুনত্ব, এই ক্ষেত্রে মানে আমি পিডিএফগুলো হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং পিডিএফগুলোতে সব কিছু থাকবে। তো ওই বইগুলো পড়ার পাশাপাশি হচ্ছে পিডিএফগুলো একটু ভালো করে দেখার অনুরোধ থাকবে আর কি। তো এই ছিল বই নিয়ে। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে। ও, ভিডিও যে 14 দিন পর ডিলিট হয়, এটা হচ্ছে লাইভ ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ধরেন এটা তো লাইভ হচ্ছে, এটা ফেসবুক 14 দিন পরে আমার আইডি থেকেও দেখবেন যে ডিলিট করে দিচ্ছে। আমরা কি করবো, এই লাইভ ভিডিওটার একটা রেকর্ড ভিডিও, এটা আমরা ডাউনলোড করে রেকর্ড ভিডিওটা গ্রুপে আপলোড দিব। এটা 1 বছর পর্যন্ত গ্রুপে থাকবে, মানে 1 ইয়ার পর্যন্ত। এই রেকর্ড ভিডিওটা, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও 1 বছর পর্যন্ত গ্রুপে থাকবে। এটা প্রশ্ন। একজন বলছেন যে 120, 25 থেকে 30 মার্ক টার্গেট করলে, প্রিলিতে এত কম টার্গেট করলে হবে না, অন্তত হচ্ছে আপনার 100 একটু বেশি টার্গেট করতে হবে, কারণ 170-80 টার্গেট না করে আসলে প্রিলি চান্স করাটা খুব টাফ হবে। যেই প্রশ্নগুলো কিছু, যেটা বললাম যে একটা টপিক কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসে 1 মার্ক প্রিলিতে, তো এটা যদি পড়তে আমার 6 ঘন্টা সময় লাগে, অনেক কঠিন, 2 দিন সময় চলে যায়, তাহলে আমি যেটা করব, অন্য বিষয়ের যে টপিকগুলো পড়তে ধরেন আমার 2 ঘন্টা লাগতেছে বা 1.5 ঘন্টা লাগতেছে, কিন্তু ওইটা তো 1 মার্চ, মার্চ তো সমান, তাহলে আমি ওইটাতে ফোকাস দিব। তাহলে আমি হচ্ছে কিছু টপিক আমি আলটিমেটলি বাদ দিয়ে দিব, 10-12টা টপিক, যেটা আমার অনেক সময় বেশি লাগে। তার মানে প্রিপারেশনটা চেষ্টা করবেন যে 170 থেকে 180 মার্কের মধ্যে যে টপিকগুলো আছে ওইগুলো শেষ করবেন। বাকি যে কঠিন টপিকগুলো, যেগুলো সময় বেশি লাগবে, এগুলো হচ্ছে আপনি স্কিপ করার চেষ্টা করবেন। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে দেখেন তো। ও, মাঝে মাঝে কয়েকটা পরীক্ষা নিতে পারেন। ওই পরীক্ষাগুলো হচ্ছে, আমরা আন্তর্জাতিক যে গত 47তম বিসিএস ছিল, সেখানে আমরা বলেছিলাম যে 2টা পরীক্ষা নেব মডেল টেস্ট, কিন্তু 2টা নেওয়ারও সময় পাই নাই, কারণ হচ্ছে 2 মাস সময় আসলে ওরা রিভিশন করতে পারে নাই। তো একটা পরীক্ষা নিয়েছিলাম, একটা বাংলাদেশের আর একটা হচ্ছে আন্তর্জাতিকের। এবং আন্তর্জাতিকের যে মডেল টেস্টটা আছে, ওখানে দেখবেন যে পাবলিক ডিপ্লোমেসি একটা ছিল, ওইটা এবারও পরীক্ষা 47তম আসছে। তারপরে জলবায়ু নিয়ে হচ্ছে ধরেন প্রবলেম সলভিংয়ে জলবায়ু নিয়ে প্রশ্নটা ছিল ওই মডেল টেস্টের। এবং এবার 47তম বিসিএস এর তাদের পরীক্ষায় গিয়ে দেখে যে জলবায়ু নিয়ে আসলে প্রবলেম সলভিংটা আসছে। তো এক্ষেত্রে আমার হচ্ছে যখন রিটেনের ক্লাস যেগুলো হবে পরবর্তীতে, আপনাদের যখন পরীক্ষার আগে যে 2 মাস প্রিলি রেজাল্টের পর, তখন হচ্ছে আমরা রিটেনের জন্য 2টা মডেল টেস্ট নিব। আর এবার প্রিলির জন্য এই যে 75 মার্ক আপনারা 2 মাসের পড়বেন, এই যে ডিসেম্বর আর একটা হচ্ছে আপনার জানুয়ারি, এই 2 মাসের জন্য হচ্ছে আমরা বাংলাদেশের জন্য একটা মডেল টেস্ট, ধরেন আইআর এর জন্য, ইন্টারন্যাশনালের জন্য একটা মডেল টেস্ট, তারপরে জিওগ্রাফি বা ভূগোলের জন্য একটা মডেল টেস্ট, নৈতিকতা বা মোরালিটির জন্য একটা মডেল টেস্ট। তো আমাদের 4টা মডেল টেস্ট থাকবে। যেহেতু 2 মাস সময়, আসলে আমার তো এইদিকে 4টা বিষয়ে ক্লাস নেওয়া, আবার রিটেনের এই শিডিউল ইয়া করা, তো আমার জন্য মডেল টেস্ট নিয়ে আবার সেটা ইভালুয়েট করা, এটা একটু টাফ হবে। যে কারণে হচ্ছে আমি অনেক বেশি মডেল টেস্ট নিতে পারবো না, আপনাদেরকে 4টা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবো, যেন হচ্ছে আপনার এই মডেল টেস্টগুলোর মাধ্যমে আপনার রিভিশনটা হয়ে যায়। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওই যে একজন প্রিলিতে ভর্তি হয়েছেন, রিটেনে ওই যে আমাদের যে ওয়েতে আপনি ভর্তি হয়েছেন ওই ওয়েতে যোগাযোগ করলেই হবে। আর বইয়ের তালিকাটা আমরা দিয়ে দিব আপনাদের এই ক্লাস শেষে এটার সাথে সংযুক্ত করে। ও, পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই যে পিডিএফ যেগুলো গ্রুপে দেওয়া হয়, তো গ্রুপে পিডিএফ দিলে হচ্ছে আপনাদের অনেকের ডাউনলোড হয় না, অনেকের ফোনে ডাউনলোড হয় না। তো যে কারণে আমরা তো গ্রুপে দিব, পাশাপাশি হচ্ছে আমরা এগুলো হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফটা দিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনারা হচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে একটু, অনেকে দেখা যায় একজনে ভর্তি হয়, মানে 10-12 জন মিলে ক্লাস করেন, এটা ঠিক হবে না। আবার হচ্ছে আপনারা যারা এনরোল করেছেন তারা দেখা যাচ্ছে যে পিডিএফটা আসলে অ্যাভেলেবল করে দেন সবার কাছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, তারপর হচ্ছে অনেকের কাছে অ্যাভেলেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে এটার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ভ্যালু, সেটা আসলে থাকে না। একজনের যে পরিশ্রম, একজনের যে শ্রম, তারপর আপনি এখানে এডমিট হয়েছেন, আমি আপনাকে চেষ্টা করছি কিছু গাইডলাইন্স করার, তো এটা হচ্ছে সবার কাছে, যারা ভর্তি হয় নাই বা অনৈতিক উপায়ে অন্য কোনো সোর্সে পড়ার চেষ্টা করে,
তাদেরকে অনুরোধ করবো আসলে এটা আসলে অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো থার্ড পার্টি থেকে বা অন্য কোনো কপিরাইট কোনো ইয়া থেকে এই কাজগুলো করবেন না। আপনারা চেষ্টা করবেন যে সঠিক ওয়েতে সঠিক ট্র্যাকটা ফলো করার জন্য, যেহেতু একটা সুন্দর জার্নিতে আপনি নেমেছেন, বিসিএস দিবেন, রাষ্ট্রের পলিসি মেকার হবেন, এক্ষেত্রে আপনার প্রিলি, রিটেন, ভাইবা পর্যন্ত আপনার পুরো প্রসেসটা যেন একদম ফেয়ার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি গুরুত্ব দিবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করি, অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি হচ্ছে রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব এবং এই রুটিনটা ফলো করবেন এবং হচ্ছে সব বিষয়ে সমান গুরুত্ব দিবেন। একটা বিষয়ে অধিক পড়তে গিয়ে আরেকটা বিষয়ে ফোকাস কম দেওয়া, সেটা দিবেন না। এবং আপনার প্রিপারেশনটা যেন একটু ভালো প্রিপারেশন হয়, খুবই এফিশিয়েন্ট প্রিপারেশন হয়, সেজন্য প্রার্থনা থাকবে, দোয়া থাকবে। ধন্যবাদ।